ওকে, লেকচার 8। আমরা তো লেকচার 8 মোটামুটি লেকচার 8 মেইন পার্ট শেষ করে ফেলেছি। কারো যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে, যে পর্যন্ত আমরা পড়েছি ওই পর্যন্ত, মানে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ পর্যন্ত, কোয়েশ্চেন করতে পারো যদি কোনো কনফিউশন থাকে। আর যদি না না, আমি না থাকে, বাডিংটা বুঝি নাই, মানে বাডিং এর ব্যাপারটা। এই গাছে বাডিং হয় দেখছো কখনো? বার্ড কি হয়, বার্ড ফর্ম হয়, রাইট? গাছে আমাদের গাছে আমরা অনেক সময় বার্ড ফর্ম হতে দেখি না, একটা কুড়ির মতো আসে। হ্যাঁ বার্ডের হ্যাঁ, বাংলা করি। হচ্ছে কুড়ি। সেম সেম মেথড, সেম স্ট্র্যাটেজি। গাছ থেকে যেমন কুড়ি হয়ে ফ্র্যাগমেন্টেশন যেটা, ওটা তাহলে ওটার সাথে এই বাডিং এর কি পার্থক্য? ফ্রাগমেন্টে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, বার্ডিনে কি টুকরা টুকরা হয়? না, তাহলে একটা এইটাই কুড়ি পার্থক্য। থাকে। এক্স্যাক্টলি, মানে এইটাই পার্থক্য। হ্যাঁ, বুঝিনি, আবার বলো। মানে একটা কুড়ি থাকবে, মানে একটা বার্ডই থাকবে নাকি অনেকগুলা বার্ডিং না, থাকতে পারে? এইটা ডিপেন্ড করে স্পিসিস টু স্পিসিস। তোমার স্পিসিস আচ্ছা। টু স্পিসিস ডিফারেন্ট করে। কিছু স্পিসিস একটা বার্ড, ইউজুয়ালি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটাই বার্ডিং হয় ইউজুয়ালি। তবে কিছু আদার মাইক্রো অর্গানিজম আছে, সম্ভবত ইস্টের কিছু তোমার টাইপ আছে, ওগুলো হচ্ছে আবার বার্ডিং, মাল্টিপল বার্ডিং হতে পারে। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে স্যার, হচ্ছে ইয়েস। ওই যে স্যার ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে যখন আমরা ওই যে ব্যাকটেরিয়াল গ্রোথ করবো, আমি ভুলে গেছি স্যার কোশ্চেনটা, বাট ওই যে স্যার ল্যাগ ফেজটাকে কিভাবে ইগনোর করব ইন্ডাস্ট্রিতে? আচ্ছা, ল্যাগ ফেজ ইগনোর করার উপায় হচ্ছে যে আমাদের বুঝতে হবে ল্যাগ ফেজটা কেন আসে। ল্যাগ ফেজ আসে কারণ হচ্ছে যে ধরো তুমি তোমার একটা, আমরা যখন কালচার করি ল্যাবে, হ্যাঁ, আচ্ছা কালচার বাদ দাও, যে ধরো হচ্ছে আহ আমরা যখন, হ্যাঁ, আমরা যখন কালচার করি এই আমরা যখন ব্যাকটেরিয়া, এটাও তো গ্রোথ কালচার, রাইট? ধরো ইন্ডাস্ট্রিতে আমরা ফার্মেন্টেশন করি, ফার্মেন্টেশন ওই ক্ষেত্রে কি আমরা কালচারই করি, কিন্তু আমরা লার্জ স্কেলে কালচার করি, অনেক বড় স্কেলে আর কি, হ্যাঁ, যে সেভারাল থাউজেন্ড লিটারে কালচার করি। তো এখানে একটা সমস্যা হচ্ছে, ধরো তুমি যখন ওই লার্জ স্কেলে ব্যাকটেরিয়াটা দিলা আর কি, হ্যাঁ, কালচার করার জন্য, তো তখন এই যে একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তো আমার, অথবা যদি স্মল স্কেলও চিন্তা করো, যখনই আমরা একটা ব্যাকটেরিয়াকে নতুন একটা কালচার করতেছি, মানে আমরা একটা নতুন একটা মিডিয়াতে দিচ্ছি, ঠিক আছে? যে ধরো সে ফর এক্সাম্পল তুমি এনভায়রনমেন্ট স্যাম্পল থেকে ব্যাকটেরিয়া আইসোলেট করছো, করে হচ্ছে তাকে এখন কালচার করতে দিচ্ছ। এই যে কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, যে এনভায়রনমেন্টের তো প্যারামিটার গুলো একরকম ছিল, হ্যাঁ, সেখানকার টেম্পারেচার, পিএইচ, ঠিক আছে, তারপরে হচ্ছে আদার ধরো কনসেন্ট্রেশন অফ ডিফারেন্ট মলিকিউলস একরকম ছিল। আর ল্যাবরেটরি কালচার মিডিয়াটা এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট। ওকে, অথবা ধরো আরেকটা সিনারিও চিন্তা করো, যে তোমার ব্যাকটেরিয়া ছিল হচ্ছে ফ্রিজে, রেফ্রিজারেটরে প্রিজার্ভ করে রেখেছিল তুমি, রেফ্রিজারেটর থেকে ব্যাকটেরিয়া এনে তুমি কালচার করার জন্য মিডিয়াতে দিলা। এখন রেফ্রিজারেটরে যখন ব্যাকটেরিয়াটা প্রিজার্ভড অবস্থায় ছিল, সে তো ফ্রিজ অবস্থায় ছিল, সো ইট ওয়াজ ইন এ স্ট্রেসড কন্ডিশন। হ্যাঁ, এখন তুমি যখন ফ্রেশ কালচারে দিলা, তখন প্রথমে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যে যে অন্য একটা এনভায়রনমেন্ট থেকে আসছে, তাকে নতুন এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট হতে কিছুটা সময় লাগবে। যে ব্যাকটেরিয়াটা স্ট্রেসড অবস্থায় ছিল, তাকে আগে স্ট্রেসড অবস্থা থেকে নর্মাল অবস্থায় আসতে হবে, তো এই জন্য একটা লম্বা সময় লাগে। এই সময়টাই হচ্ছে ল্যাগ ফেজ, যে সময় ব্যাকটেরিয়া আসলে দে হিল, হ্যাঁ, কিন্তু তারা, যেহেতু তারা হচ্ছে হিলিং করতেছে, সো তাদের গ্রোথ হবে না আর কি, হ্যাঁ। তো তার মানে আমরা যদি ল্যাগ ফেজটা অমিট করে দিতে চাই, যে ল্যাগ ফেজ থাকবে না, সরাসরি লগ ফেজ তৈরি হবে ইন্ডাস্ট্রিতে, যে আমি আইনোকুলেট করব, গ্রো করা শুরু করে দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেই স্ট্র্যাটেজি গুলো নিতে হবে যাতে ল্যাগ ফেজটা না হয়। মানে ওই যে ওই কারণগুলো, যে ল্যাগ ফেজ হওয়ার একটা কারণ কি, যে ইনভায়রনমেন্ট চেঞ্জ হলে ল্যাগ ফেজ হবে, স্ট্রেসড অবস্থা থেকে আসলে ল্যাগ ফেজ হবে। তো আমাদের এটা তাদের সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা যখন আইনোকুলেট করব, স্ট্রেসড ব্যাকটেরিয়াকে আমরা আইনোকুলেট করব না, আমরা আইনোকুলেট করব হচ্ছে অ্যাক্টিভলি গ্রোয়িং ব্যাকটেরিয়াকে। যে ধরো অলরেডি হচ্ছে সে আর আমাদের ল্যাবরেটরি কালচারই ধরো আরেকটা ফ্লাস্কে আমি কালচার করতেছি এটাকে, হ্যাঁ। সো ওই অ্যাক্টিভলি গ্রো করতেছে যেগুলো, সেগুলোকে আমি আইনোকুলেট করবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট সেম থাকবে, মানে এই যে ধরো ফ্লাস্কে আমি হচ্ছে ব্যাকটেরিয়াতে কালচার করতেছি, এই কালচার মিডিয়ার যে তোমার
কম্পোজিশন, মিডিয়া কম্পোজিশন, মানে ইনগ্রেডিয়েন্ট গুলোর যে কম্পোজিশন, প্লাস হচ্ছে ওইখানকার যে ইনভায়রনমেন্টাল প্যারামিটার্স, টেম্পারেচার, পিএইচ, প্রেশার, ওকে, এই জিনিসটা সেম থাকবে। আমি আইনোকুলেট করতেছি যে নতুন মিডিয়াতে সেটারও মিডিয়া কম্পোজিশন থাকবে একই রকম, সেখানকারও ইনভায়রনমেন্টাল প্যারামিটার থাকবে একই রকম। তাহলে আমরা যদি এই কাজগুলো করি আইনোকুলেশন করার সময় ইন্ডাস্ট্রিতে, তখন হবে কি, তখন আসলে ল্যাগ ফেসটা থাকবে না। কারণ তুমি অ্যাক্টিভলি গ্রোয়িং ব্যাকটেরিয়া নিয়ে লার্জ স্কেল কালচারে দিছো, অ্যাক্টিভলি গ্রোয়িং, সো তার ল্যাগ ফেজের দরকার নেই, অলরেডি তারা হচ্ছে গ্রো করতেছে। সো লার্জ মিডিয়াতে যখন দিবা সে সাথে সাথে গ্রো করা শুরু করে দিবে। ওকে, প্লাস হচ্ছে ধরো ওই অ্যাক্টিভলি গ্রোয়িং যে মিডিয়াতে তুমি কালচার করতেছিলে ব্যাকটেরিয়াটা, হ্যাঁ, সেটার ওই মিডিয়ার কম্পোজিশন এবং এনভায়রনমেন্ট যদি সেম, যেই যেই মানে মিডিয়ার কম্পোজিশন এবং এনভায়রনমেন্টাল প্যারামিটার্স গুলো যেরকম, তোমার ওই লার্জ স্কেল কালচারেরও যদি মিডিয়ার কম্পোজিশন এবং এনভায়রনমেন্টাল প্যারামিটার সেম হয়, তাহলে তাকে আর কি করতে হচ্ছে না, আইনোকুলেট যখন করলাম অ্যাডাপ্ট করতে হচ্ছে না, কারণ এখানে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে না। ওকে, যেহেতু অ্যাডাপ্ট করতে হচ্ছে না, সো ওই ল্যাগ ফেজের তো আসলে তার দরকার নেই। বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝেছি। Okay. আচ্ছা, এই পর্যন্ত ছিল ব্যাকটেরিয়াল গ্রোথ। তারপরে আসলে এই লেকচারে তেমন কিছু নেই, আমি জাস্ট একটু ব্রিফলি বলতেছি। হ্যাঁ, এই সিনক্রোনাস গ্রোথ নামে যে একটা কথা আছে, এটা বেসিক্যালি হচ্ছে সিনক্রোনাস গ্রোথটা আমাদের দরকার হয় মোর ফর স্টাডি আর রিসার্চ পারপাস। মানে সিনক্রোনাইজেশন মানে কি? সিনক্রোনাইজেশন মানে সবগুলো একই রিদমে থাকে। তা আমরা যখন এই সিনক্রোনাস গ্রোথ বলি, এর মানে হচ্ছে ওই কালচারের সবগুলো সেল একই সময় ডিভাইড করতেছে বা একই সময় গ্রো করতেছে। আচ্ছা, নর্মালি যখন ধরো আমরা একটা ধরো ব্যাকটেরিয়া কালচার করতেছি তুমি কোথাও, ধরো ওখানে 1000টা ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, ইন রিয়েলিটি দের আর মিলিয়নস অফ ব্যাকটেরিয়া দেয়ার, বললাম। ধরো 1000টা ব্যাকটেরিয়া আছে, সবগুলো ব্যাকটেরিয়া একই সময় ডিভাইড করবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ধরো হিউম্যানের কথা চিন্তা করো, সব মানুষ কি একই সময় রিপ্রোডাকশন করে নাকি? এক একজন এক এক সময় করতেছে। তো এটা সব স্পিসিস, সব অর্গানিজমের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যে ব্যাকটেরিয়া কালচার করতেছি, সব ব্যাকটেরিয়া সেল একই সময় ডিভাইড করতেছে না। তো এইটা কিন্তু সিনক্রোনাস গ্রোথ না। সিনক্রোনাস গ্রোথ হচ্ছে যখন সব ব্যাকটেরিয়াই একই সময় গ্রো করবে। ওকে, তা আমরা সিনক্রোনাস গ্রোথ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ইউনিসেলুলার অর্গানিজম, আমরা এগুলোর ক্ষেত্রে যদি আমাদের দরকার হয়, আমরা সিনক্রোনাস গ্রোথ অ্যাচিভ করতে পারি, যে সব ব্যাকটেরিয়া একই সময় গ্রো করবে। এটা অ্যাচিভ করার উপায় কি? কিছু কেমিক্যাল আছে, হ্যাঁ, এটাকে সাইটোস্ট্যাটিক এজেন্ট বলা হয়। এই কেমিক্যাল আছে, এই কেমিক্যাল গুলো যদি তুমি ধরো তুমি ব্যাকটেরিয়া কালচার করতেছো, হ্যাঁ, ব্যাকটেরিয়া সেল গুলো সিনক্রোনাস ভাবে গ্রো করতেছে না, তুমি এই সাইটোস্ট্যাটিক কেমিক্যাল গুলা দিলা ওই কালচারে, ব্যাকটেরিয়ার গ্রোথ গুলো স্টপ হয়ে যাবে। এবং সবগুলো ব্যাকটেরিয়া, মানে যেটা হবে কি, সব ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট স্টেপে এসে থেমে যাবে। মানে ধরো কালচার করতেছো তুমি, সাইটোস্ট্যাটিক এজেন্ট দিলা, সব ব্যাকটেরিয়া তার কাজ করা থামাই দিবে না, একটা নির্দিষ্ট স্টেজে এসে থামাই দিবে। আচ্ছা, এটাকে একটু সহজভাবে চিন্তা করে এরকম, যে ধরো একটা ব্যাকটেরিয়ার গ্রোথের ধরো 10টা স্টেপ আছে, ধরে নাও। হ্যাঁ, স্টেপ তো 10টা না, ওখানে লটস অফ ইভেন্টস ঘটতে থাকে আর কি। হ্যাঁ, কাজ ওই যখন কোনো অর্গানিজম গ্রো করে, বা লটস অফ বায়োকেমিক্যাল, মেটাবলিক, লটস অফ মলিকুলার ইভেন্ট ঘটতে থাকে। হ্যাঁ, ওগুলো ভুলে যাও। ধরো যে যে আমরা সিম্পলি বোঝার চেষ্টা করতেছি, যে ধরো হচ্ছে ব্যাকটেরিয়া সেলের গ্রোথ 10টা স্টেপ আছে। হ্যাঁ, এই সাইটোস্ট্যাটিক যে এজেন্ট গুলো যে কাজটা করবে, সবগুলোকে একটা স্টেজে এসে থামাই দিবে। যে ধরো ধরো যদি 10টা স্টেপ থাকে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ ধরো আর কি। হ্যাঁ, তো তখন হচ্ছে এক একটা ব্যাকটেরিয়া এক এক অবস্থায় থাকবে। কেউ হয়তো 1 নম্বর স্টেপে আছে, কেউ হচ্ছে 10 নম্বর স্টেপে আছে, কেউ হয়তো বা 7 নম্বর স্টেপে আছে। তো সাইটোস্ট্যাটিক এজেন্ট দিলে এদের কাজ হচ্ছে তারা সবগুলো ব্যাকটেরিয়াকে একই স্টেজে এনে থামাই দিবে। তো ধরো এই ধরো তোমার সাইটোস্ট্যাটিক রিএজেন্টটা হচ্ছে স্টেপ 3-তে এনে সবগুলোকে থামাই দেয়। ঠিক আছে, তো তুমি যখন কালচারে ওই সাইটোস্ট্যাটিক এজেন্টটা দিবা, সবগুলো ব্যাকটেরিয়া হচ্ছে তাদের গ্রোথের স্টেপ 3-তে এসে থেমে যাবে। ওকে, তাহলে এখন কি অবস্থা দাঁড়ালো, আমার এখন সব ব্যাকটেরিয়া গ্রোথ থেমে গেছে একই অবস্থায় এসে। এখন যদি আমি সাইটোস্ট্যাটিক এজেন্টটা সরাই ফেলি, সবগুলোই কিন্তু ওই স্টেপ থেকে গ্রো করা শুরু করবে, মানে সবার গ্রোথ এখন সিনক্রোনাস হয়ে গেল। এই সিনক্রোনাস গ্রোথটা দরকার হয় বেসিক্যালি হচ্ছে আমাদের রিসার্চ পারপজে আর কি।
মানে অনেক সময় হচ্ছে আমরা কোন একটা ব্যাকটেরিয়ার ধরো তার মেটাবলিজম হচ্ছে নিয়ে গবেষণা করতে চাই। তো ধরো পার্টিকুলার একটা নিউট্রিয়েন্ট সে কিভাবে মেটাবলাইজ করে, হ্যাঁ, যে আমরা ধরো বের করতে চাচ্ছি যে ওই নিউট্রিয়েন্টটা মেটাবলাইজ করার সময় সে হচ্ছে কি কি কেমিক্যাল রিয়াকশন ঘটে। মানে আই থিঙ্ক তোমরা এই মেটাবলিক রিয়াকশন অলরেডি কিছু করে আসছো, হ্যাঁ, তোমাদের হায়ার সেকেন্ডারিতে। তোমরা দেখছো যে ওই মেটাবলিজমের যে রিয়াকশন গুলো, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, এগুলো হচ্ছে এক স্টেপে ঘটে না, হ্যাঁ, অনেক স্টেপে ঘটতে থাকে। প্রথমে এইটা থেকে এইটা তৈরি হয়, তারপর এটা থেকে এইটা, তারপর এটা থেকে এইটা, রাইট? সে ধরো গ্লুকোজ মেটাবলিজম। সো আমরা এই ধরনের স্টাডি করতে গেলে তখন আমাদের দরকার হয় যে সবগুলো ব্যাকটেরিয়া সিনক্রোনাসলি গ্রো করতেছে আর কি। সো চাই তখন আমরা স্টাডি পারপাসে এই কাজগুলো করি আর কি, সিনক্রোনাস গ্রোথ অ্যাচিভ করি। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল। ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল কি, এটা হচ্ছে ইটস রিলেটেড উইথ প্রিজার্ভেশন অ্যান্ড অলসো টু লাইক কিল ব্যাকটেরিয়া অর ট্রিট এ ডিজিজ। কারণ ধরো যেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথকে কন্ট্রোল করার দরকার আছে। সে ফর এক্সাম্পল হচ্ছে ধরো ধরো কোনো একটা খাবার, হ্যাঁ, এই যে ধরো এই যে আমাদের দেশে এখন মিল্ক কোম্পানি কি কি আছে, ধরো যে আড়ং আছে, প্রাণ আছে, মিল্ক ভিটা আছে, এরা কি করে, এরা হচ্ছে, আচ্ছা এরা কি হচ্ছে মার্কেট থেকে গরুর দুধ কালেক্ট করে সরাসরি বিক্রি করে দেয়? হুম, না স্যার, প্যাস্টুরাইজ করে। ওকে, হ্যাঁ, প্যাস্টুরাইজ করে, ধরো মিল্ক ভিটা হচ্ছে প্যাস্টুরাইজ করে। তারপরে প্রাণ আরেকটা কাজ করে, কি করে, ইউএসটি, হ্যাঁ, আলট্রা হাই ট্রিটমেন্ট আর কি। ওকে, তা আচ্ছা ওকে ঠিক আছে, পাস্তুরাইজেশনে আসে। পাস্তুরাইজেশন কেন করে? তারা কৃষকের কাছ থেকে, খামারিদের কাছ থেকে মিল্কটা কালেক্ট করে দে ডু প্যাস্টুরাইজেশন। ওয়াই? এই কেন করে? স্যার দুধের স্যার শেলফ লাইফ ব্যাকটেরিয়াল বাড়ানোর জন্য। গ্রোথ যেন না হয় স্যার, মানে দুধটা যেন নষ্ট না হয়ে যায়, ওকে, প্যাকেটের মধ্যে বিক্রি করা যায়। ওকে, এক্স্যাক্টলি। যে ধরো যে গরু থেকে যখন মিল্কিং করা হয়, হ্যাঁ, তখন সেই দুধে তো অনেক ধরনের কন্টামিনেশন থাকবে, হ্যাঁ, তোমার এনভায়রনমেন্ট থেকে বা ওই হচ্ছে সেখানে ব্যাকটেরিয়া থাকবে, যে ব্যাকটেরিয়াগুলো যদি দুধে থেকে যায় তাহলে সেই দুধের মধ্যে গ্রো করতে থাকবে এবং সেটাকে নষ্ট করে ফেলবে। তাহলে তারা বিজনেস হবে না, রাইট? সো কি করতে হবে, উই হ্যাভ টু কিল দা অল কিল দোজ ব্যাকটেরিয়া। এখন কিল করা যেতে পারে, অথবা হচ্ছে উই হ্যাভ টু রিডিউস দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া টু এ সার্টেন লেভেল। একটা ধরো স্যার, সিটি। ইয়েস। দুধটাকে যদি জাল দেওয়া হয় তাইলে কি ব্যাকটেরিয়া গুলা মরে যাবে? হ্যাঁ, মরে যাবে। ঠিক আছে, এই জন্য বাসা বাড়িতে তো ধরো লোকজন হচ্ছে জাল দেয় আর কি, হ্যাঁ। পাস্তুরাইজেশনও একই, তোমার হিট দেওয়া হয়, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমরা কেন পাস্তুরাইজেশন করি, কারণ হচ্ছে যেই প্রি এক্সিস্টিং ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আমাদের মেরে ফেলতে হবে, বা সেগুলোর সংখ্যা এমন একটা লেভেলে নামায় আনতে হবে যাতে সে আর পরবর্তীতে দুধটাকে নষ্ট না করতে পারে। ঠিক আছে। স্যার ওই জন্য কি মানে হচ্ছে কি মানে কাঁচা দুধ খাইতে মানা করে এরকম ব্যাকটেরিয়ার কারণেই? আচ্ছা, কাঁচা দুধ খেয়ে ইউজুয়ালি, কাঁচা দুধ খেতে, হ্যাঁ, ইউজুয়ালি কারণ হচ্ছে এটা, বাট সবসময় যে কাঁচা দুধ খেলেই পেট খারাপ করবে এমন এমন না। এটা আসলে ডিপেন্ড করতেছে। আমরা যদি বলি কোনটা বেশি সেফ, হ্যাঁ, বেশি সেফ হচ্ছে জাল করা দুধ জাল খাওয়া। দিয়ে? হ্যাঁ, কাঁচা দুধ খাওয়ার রিস্কটা কিন্তু দুধের মধ্যে না। প্রবলেমটা হয় কি, যে ধরো যে মিল্কিং করতেছে, ধরো যে পাত্রটার মধ্যে দুধটা নেওয়া হচ্ছে, অথবা যে হচ্ছে কাউ মিল্কিং করতেছে বা যে হ্যান্ডেল করতেছে, তার হাতে এমন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যেটা হচ্ছে বা মানে হুইচ ইজ কন্টামিনেটিং দ্য মিল্ক। তখন সেটা রিস্কি আর কি। বাট যে ধরো কাজ করতেছে সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন কাঁচা দুধ খেলে সমস্যা নেই। ওকে, কিন্তু এখন হতে পারে যে অনেক সময় যে ধরো দুধটা হ্যান্ডেল করতেছে, হ্যাঁ, তার হাতে হয়তো বা কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, সে হাত থেকে চলে গেল, ক্যান বি ডেঞ্জারাস, এই জন্য মানা করা হয় আর কি। সো এটা টু বি সেফ, আমরা যদি সেফ সাইডে থাকতে চাই, বেটার হচ্ছে এরকম পাস্তুরাইজড মিল্ক বা ট্রিটমেন্ট করা মিল্ক পান করা আর কি। Okay? আচ্ছা, এখন যেটা হচ্ছে তাহলে এই জিনিসটা আমরা আসলে কি করি, এই যে দুধে যে পাস্তুরাইজেশন করা হচ্ছে এটার উদ্দেশ্য কি? দুধ থেকে হচ্ছে ব্যাকটেরিয়া নেমে ফেলা বা মেরে ফেলা বা ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় ফেলা। সেটাই হচ্ছে কন্ট্রোল অফ ব্যাকটেরিয়াল গ্রোথ, যে আমরা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল করি পাস্তুরাইজেশনের মাধ্যমে। ওকে, সো এখন এই ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল করার কি এই একটাই উপায় আছে যে শুধু পাস্তুরাইজেশন? না, অনেক ধরনের মেথড আছে, হ্যাঁ। যেমন ধরো কিছু ফিজিক্যাল মেথড আছে। ফিজিক্যাল মেথড হচ্ছে হিট, হ্যাঁ, আমরা হিট দিতে পারি, পাস্তুরাইজেশন করতে পারি। পাস্তুরাইজেশন অ্যাকচুয়ালি হিটের মধ্যেই পড়ে। ফিল্ট্রেশন, হ্যাঁ, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করাতে পারি।
অসমোটিক প্রেসার। হ্যাঁ, অসমোটিক প্রেসার হলে হয় কি, অসমোটিক প্রেসারের ডিফারেন্সের কারণে ফেটে যায় ব্যাকটেরিয়া। হ্যাঁ, রেডিয়েশন, হ্যাঁ ধরো ইউভি, হ্যাঁ রেডিয়েশন। তো আমরা এগুলো ফিজিক্যাল মেথড দিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ট্রোল করতে পারি, মানে ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারি। ঠিক আছে, এবারে কিছু কেমিক্যাল মেথডও আছে। কেমিক্যাল মেথড কি কি আছে? কেমিক্যাল হচ্ছে তো কেমিক্যাল, হ্যাঁ আমরা কেমিক্যাল ইউজ করতে পারি। আচ্ছা, এখন ধরো এই যে আমরা ফিজিক্যাল মেথড, যে কেমিক্যাল মেথড ইউজ করে ব্যাকটেরিয়াল গ্রোথকে কন্ট্রোল করতেছি, ঠিক আছে, তো কন্ট্রোল করার সময় তোমার এই ফিজিক্যাল মেথড বা তোমার ধরো এই কন্ট্রোল করার সময় কি পরিমাণ ব্যাকটেরিয়া মারা যাবে বা ব্যাকটেরিয়ার ডেথ রেট কত হবে, ওকে, রেট অফ ব্যাকটেরিয়াল সেল ডেথ, এটা কত হবে, এটা বেশ কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। ফ্যাক্টরস কি? যেমন ধরো the number of microbes, initial number of microbes, environmental influence, time of exposure, microbial characteristics. ইনিশিয়াল নাম্বার অফ মাইক্রোবস কিন্তু ইম্পর্টেন্ট। এখন ধরো ধরো তোমাকে আমি দুইটা ধরো মিল্ক দিলাম, হ্যাঁ একটা মিল্কের দুইটাতেই হচ্ছে ধরো 250 ml করে মিল্ক আছে, and একটার মধ্যে হচ্ছে 10 লাখ ব্যাকটেরিয়া আছে এবং আরেকটার মধ্যে ধরো 100 লাখ ব্যাকটেরিয়া আছে। ইনিশিয়াল নাম্বার দুইটার ক্ষেত্রে কিন্তু আলাদা। তো তুমি একই পরিমাণ একই সময় ধরে একই পরিমাণ হিট দিয়ে দুইটা থেকে কিন্তু একই পরিমাণ ব্যাকটেরিয়া তুমি মেরে ফেলতে পারবা না, কারণ একটাতে বেশি একটাতে কম। যেটাতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি সেখানে বেশি সময় ধরে হিট দিতে হবে, রাইট? যেটাতে ব্যাকটেরিয়া কম সেটাতে কম সময় দিয়ে হিট দিলেও হবে। ওকে, তো ইনিশিয়ালি ব্যাকটেরিয়ার নাম্বার কত ছিল এটা একটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে ধরো মাইক্রোবিয়াল ক্যারেক্টারিস্টিক্স। এক এক ব্যাকটেরিয়া আবার এক এক রকম। কিছু ব্যাকটেরিয়া, আমি এখানে না ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলতেছি, বাট এটা তোমরা মাথায় রাখবে যে আই এম টকিং অ্যাবাউট দ্য মাইক্রো অর্গানিজম। ওকে, সো এখন ধরো কিছু ব্যাকটেরিয়া আছে তারা অনেক পারসিস্টেন্ট আর কি, তারা বেশ মানে অনেকক্ষণ ধরে ধরো একটা সার্টেন সময় পর্যন্ত এই ট্রিটমেন্ট গুলো সহ্য করতে পারে আর কি। সে ফর ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, হ্যাঁ ওই যক্ষা হয় যেটাতে টিউবারকুলোসিস হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই ব্যাকটেরিয়াটা কি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বেশ বেশ স্টেবল স্ট্রং একটা ব্যাকটেরিয়া আর কি, সহজে মরে না। ওকে, আবার ধরো ইকোলাই, হ্যাঁ ইকোলাই তো স্ট্রং না, কিছুক্ষণ হিট দিলেই মরে যাবে। তো কোন ধরনের ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করতেছে যে তার ডেথ রেট কত হবে। ওকে, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ একটু ধরো আমার একটা কল আসছে তো, একটু রিসিভ করো। ওকে, আই এম ব্যাক। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা এই যে আবার ধরো আমরা যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করি যে ব্যাকটেরিয়া ধরো মারার জন্য, হ্যাঁ কেমিক্যাল কিন্তু আমরা অহরহ করি, আমরা বাসাতেও ইউজ করি, আমরা বাসাতে অনেক সময় বিভিন্ন ডিসইনফেক্টেন্ট ইউজ করি না, ঠিক আছে? তা ধরো এই যে এই কেমিক্যাল মেথডে আমরা যখন ব্যাকটেরিয়ার গ্রোথকে কন্ট্রোল করতে চাই, সেটারও ইফিসিয়েন্সি, হ্যাঁ যে কত ইফিসিয়েন্টলি কেমিক্যালটা কাজ করে, এটা কিন্তু বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ফ্যাক্টর গুলো কি, কিছু হচ্ছে অলরেডি বলছি, ধরো টাইম অফ এক্সপোজার, যে আমরা হচ্ছে কতক্ষণ ধরে দিচ্ছি কেমিক্যালটা, তারপরে কি পরিমাণ কেমিক্যাল দিচ্ছি, কনসেন্ট্রেশন অফ এজেন্ট, আমরা ধরো বেশি ডিসইনফেক্টেন্ট বা কেমিক্যাল দিলে তাড়াতাড়ি মারা যাবে ব্যাকটেরিয়া, কম দিলে বেশি সময় লাগবে, ঠিক আছে? ইনিশিয়াল লোড অফ মাইক্রোবস, ইনিশিয়াল লোড অফ মাইক্রোবস মানে শুরুতে কি পরিমাণ ব্যাকটেরিয়া ছিল, হ্যাঁ বেশি ব্যাকটেরিয়া থাকলে বেশি সময় লাগবে, কম ব্যাকটেরিয়া থাকলে কম। ওকে, তারপরে হচ্ছে ইনভায়রনমেন্ট কেমন, টেম্পারেচার, পিএইচ, সল্ট কনসেন্ট্রেশন, অথবা প্রেজেন্স অফ ভেরিয়াস অর্গানিক ম্যাটার। ধরো যখন যদি ধরো এখন তুমি ধরো তোমার ফ্লোরের
তুমি ফ্লোর, তোমার বাসার ফ্লোরটা তুমি ডিসইনফেক্টেন্ট করতে চাও, হ্যাঁ, তো তুমি তখন এখানে কেমিক্যাল দিয়ে এই মানে ব্যাকটেরিয়া গ্রোথ করবা, ব্যাকটেরিয়া মেরে ফেলবা। এখন ওইখানে ওই 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 জায়গাটার টেম্পারেচার কেমন, পিএইচ কেমন, ওই জায়গাটা অন্যান্য কি ধরনের ধরো মলিকুল প্রেজেন্স আছে, হুম, এটার উপর কিন্তু ডিপেন্ড করে কেমিক্যালটার ইফিসিয়েন্সি আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে স্পেশালি কেমিক্যাল এজেন্টস গুলা, এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে টেম্পারেচার এবং পিএইচ এর উপর ডিপেন্ড করে। কিছু কেমিক্যাল এজেন্টস আছে টেম্পারেচার ধরো যদি একটু বেশি হয়, ধরো অ্যারাউন্ড 42 ডিগ্রি হয়, বেটার কাজ করে। কিছু আছে ধরো ওকে একটু কোল্ড টেম্পারেচারে বেটার কাজ করে। ঠিক আছে, এন্ড ফাইনালি নেচার অফ অর্গানিজম, যে কিছু অর্গানিজম আছে মোর স্টেবল। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল হচ্ছে কন্ট্রোল অফ ব্যাকটেরিয়াল গ্রোথ। এর পরের স্লাইডে হচ্ছে যে ফিজিক্যাল মেথড, হ্যাঁ, ফিজিক্যাল মেথডে হচ্ছে কিভাবে ব্যাকটেরিয়া গুলো মারা যায় তার একটা ব্রিফ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, ফিজিক্যাল মেথডের মধ্যে মোস্ট ফেমাস মেথড আসলে হিটিং, হিট দেওয়া, হ্যাঁ, গরম করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। তা হিট আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে ড্রাই হিট, একটা হচ্ছে ময়েস্ট হিট। ড্রাই হিট কি, যে জাস্ট হচ্ছে আমরা টেম্পারেচার, হ্যাঁ, উই জাস্ট ইউজ দ্য টেম্পারেচার, ওকে। আর হচ্ছে ময়েস্ট হিটে হচ্ছে হিটের সাথে হচ্ছে ভ্যাপর থাকবে, হ্যাঁ, জলীয় বাষ্পটা থাকবে আর কি, ওকে। তো ইউজুয়ালি ড্রাই হিটের ক্ষেত্রে যে কাজটা আমরা করি 170 to 180 ডিগ্রি সেলসিয়াস 1 ঘন্টা। ইফ ইউ ওয়ান্ট টু, ইটস লাইক ইউ সে সাপোজ ইউ ওয়ান্ট টু স্টেরিলাইজ এ থিং। স্টেরিলাইজেশন মানে হচ্ছে টু কিল অল দ্য সেলস অ্যান্ড অর্গানিক ম্যাটার্স। স্টেরিলাইজেশন মানে সব সেল মেরে ফেলা আর কি, ওকে। যদি তুমি মোটামুটি স্টেরিলাইজেশন করতে চাও দেন হচ্ছে তোমার ড্রাই হিটের ক্ষেত্রে ইউজুয়ালি উই ইউজ 170 to 180 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার। এবং সেল কিভাবে মারা যায়, বিকজ অফ ডিনেচারেশন, সেল জাস্ট গেট ব্রোকেন ডাউন। আর ময়েস্ট হিটের ক্ষেত্রে, ময়েস্ট হিটে আমাদের একটু টেম্পারেচার কম লাগে। ময়েস্ট হিটের টেম্পারেচার ধরো 121 ডিগ্রি সেলসিয়াস ইজ এনাফ টু কিল অল দ্য ব্যাকটেরিয়া। কারণ কি, ময়েস্ট হিটের সময় এই ভ্যাপরটা থাকে, তো ভ্যাপর হচ্ছে কিছু এক্সট্রা কিলিং ইফেক্ট দেয় আর কি, ওকে। সো ইফ উই ইউজ ময়েস্ট সেল, then we do it at like, sorry, if we use moist heat to sterilize, I mean to kill all the organisms or cells, we usually do it by this way. We heat it at 121 degrees Celsius at 15 psi pressure for like 10 to 15 minutes. Okay, এই যে অটোক্লেভ মেশিনের কথা তোমাদের একবার বলছিলাম না, যে আমরা মিডিয়া প্রিপারেশন করার সময় সব ইনগ্রেডিয়েন্ট মেশানোর পর এই অটোক্লেভ মেশিনের মধ্যে দিয়ে এটাকে অটোক্লেভ করি। বেসিক্যালি অটোক্লেভ মেশিনে দেওয়ার উদ্দেশ্য থাকে যে সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। অটোক্লেভ মেশিনের টেম্পারেচার থাকে এটা 121 ডিগ্রি সেলসিয়াস। স্যার, অটোক্লেভ যন্ত্র সবসময় এই টেম্পারেচারটাই কেন মেনটেন করা হয়? কারণ এই টেম্পারেচারটা রিকোয়ার্ড টু কিল অল দ্য সেল। তারপর একটা নির্দিষ্ট প্রেসারও সবসময় 15 এর মতো রাখা হ্যাঁ, হয় কেন? কারণ হচ্ছে এই টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে রিকোয়ার্ড টু কিল অল দ্য সেল, ওকে। কারণ এর এটা কি আমরা নিচে, সব ক্ষেত্রেই একই জিনিস মেনটেন করবো, মানে সব ইয়েস মাইক্রো অলওয়েজ, অর্গানিজমের সময়? ইয়েস ইয়েস। আচ্ছা, সব মাইক্রো অর্গানিজমের সময় কি, যখন ধরো কোনো একটা কিছু অটোক্লেভ করবো, মোস্ট অফ দ্য টাইম আমরা তো জানি না সেখানে আসলে কি কি আছে, রাইট? আমাদের তো জানার আসলে উপায় নেই। সো উই ডোন্ট টেক দ্য রিস্ক। কারণ টু বি ফ্র্যাঙ্ক, ইফ উই ওয়ান্ট টু কিল দ্য ভেজিটেটিভ সেল, আই মিন দ্য স্পোর, স্পোর কি তোমরা জানো, হ্যাঁ, নন স্পোর, স্পোর, উই নো দ্যাট স্পোর্স আর ভেরি স্টেবল, আদার দ্যান দ্য স্পোর্স দ্য সেলস আর নট দ্যাট স্টেবল। আমরা যদি সেলকে মেরে ফেলতে চাই, উই ডোন্ট নিড 121 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের এই কন্ডিশন আসলে দরকার নেই। আমরা যদি সেলকে মেরে ফেলতে চাই, বেশিরভাগ সেল উইল গেট কিল অ্যাট অ্যারাউন্ড লাইক 80 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ ব্যাকটেরিয়াল সেলই হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মরে যাবে, হ্যাঁ। মেবি কিছু স্টেবল ব্যাকটেরিয়া থাকতে পারে, মেবি দে ক্যান সার্ভাইভ এট 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে, ভেরি ফিউ। তারপর আমরা 121 ডিগ্রি সেলসিয়াস কেন দিই, কারণ স্পোর থেকে যাবে। যদি আমাদের স্যাম্পলে কোনো স্পোর থাকে, স্পোর্স আর ভেরি স্টেবল, এবং দেখা গেছে যে মোস্ট স্টেবল স্পোর ক্যান সার্ভাইভ আপ টু দিস টেম্পারেচার। কিন্তু এগুলো তো গবেষণা করে দেখা গেছে, যদি আমরা এই কন্ডিশনে রাখি 121 ডিগ্রি সেলসিয়াস 15 psi ফর 10 to 15, কেউ বেঁচে থাকবে না। অ্যালং উইথ দ্য সেলস অল দ্য স্পোর্স উইল ডাই। এই জন্য আমরা অলওয়েজ অটোক্লেভের জন্য এই টেম্পারেচারটা ইউজ করি, ওকে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ধরো যে রেডিয়েশন, আমরা বিভিন্ন ধরনের ওই
রেডিয়েশন ইউজ করতে পারি। আমরা জানি রেডিয়েশনে আসলে কি বিভিন্ন ধরনের রে থাকে, এক্স রে আছে, গামা রে আছে, হ্যাঁ। সো স্যার রেডিয়েশনের কাজটা কি? রেডিয়েশন দিয়েও আমরা ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারি। ওকে, সো আমরা যদি রেডিয়েশন ধরো কোনো এক্স রে বা গামা রে যদি পাস করে কোনো সেলের মধ্যে দিয়ে, দ্যাট সেল উইল ডাই। ওকে, তো রেডিয়েশনের ফলে সেল কেন মারা যায়? বেসিক্যালি বিকজ অফ রেডিয়েশন দ্য ডিএনএ অফ দ্য সেল গেট ডিস্ট্রয়েড। সেলের ডিএনএ হচ্ছে নষ্ট হয়ে যায় রেডিয়েশন দিলে। ধরো তুমি ইউভি লাইট দিলা কোথাও, হ্যাঁ, কোনো সেলের উপরে, ইউভি লাইট দিলে হচ্ছে সেলের ডিএনএ নষ্ট হয়ে যায়, কারণ ডিএনএ যদি নষ্ট হয়ে যায় সেলটা এমনি মরে যাবে। ওকে, তো রেডিয়েশন কি, ধরো যে কোনো ধরনের এরকম আলট্রাভায়োলেট রে দিলেই হচ্ছে তোমার ব্যাকটেরিয়া মারা যায় না। তো নির্দিষ্ট কিছু ওয়েভ লেন্থ আছে, তো কোন ওয়েভ লেন্থ গুলো এগুলো আমরা অলরেডি জানি, এগুলো গবেষণা করে বের করা হয়েছে আর কি। যেমন ধরো 260 ন্যানোমিটার ওয়েভ লেন্থের যে ইউভি লাইট গুলো আছে সেগুলো হচ্ছে মোস্ট ইফেক্টিভ আর কি টু কিল দ্য ব্যাকটেরিয়া। ওকে, দেন হচ্ছে ধরো ফিল্ট্রেশন। আমরা ফিল্ট্রেশনের মাধ্যমে হচ্ছে ব্যাকটেরিয়াকে, আচ্ছা ফিল্ট্রেশনের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে কিল করি না, ফিল্ট্রেশন উইল নট কিল দ্য ব্যাকটেরিয়া, কিন্তু আমরা ওই ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কন্ট্রোল করতে পারি। ব্যাপারটা কি, ফিল্টার পেপার কি সেটা তো তোমরা জানো। ফিল্টার পেপার হচ্ছে এমন এক ধরনের পেপার যেগুলো হচ্ছে খুব ছোট পোর সাইজ আছে, ঠিক আছে। এখন যদি ধরো সে ফর এক্সাম্পল তোমাকে আবার এই দুধের কথাই আসো, হ্যাঁ, ইউ হ্যাভ মিল্ক এন্ড ইউ ওয়ান্ট টু রিমুভ অল দ্য ব্যাকটেরিয়া ফ্রম দ্যাট মিল্ক, or you want to reduce the number of bacteria to a certain level, হ্যাঁ। এখন এই কাজটা দেবো আমি তোমাকে বললাম ফিল্টার পেপার দিয়ে করতে, তো ফিল্টার পেপার দিয়ে আমরা কি এটা করতে পারবো? অবশ্যই করতে পারবো। কিভাবে? কারণ আমরা জানি ফিল্টার পেপারে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পোর থাকে, বিভিন্ন পোর সাইজের ফিল্টার পেপার আছে। এখন ধরো তুমি যেটা করলে, এই দুধ থেকে ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য 0.2 মিলিমিটার, আচ্ছা 0.2 মিলিমিটার অনেক বড়, হ্যাঁ, এত না, ধরো তুমি হচ্ছে 0.45 মাইক্রোমিটার, হ্যাঁ, 0.2 অনেক বড়, এত বড় ফিল্টার পেপার দিয়ে ব্যাকটেরিয়া রিমুভ করা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, বেশিরভাগ ব্যাকটেরিয়া রিমুভ হবে না। ধরো তুমি খুব পোর সাইজ, ছোট পোর সাইজ, ধরো 0.22 মাইক্রোমিটার, 0.22 মাইক্রোমিটার ইজ এ ভেরি স্মল সাইজ, হ্যাঁ। তুমি 0.22 মাইক্রোমিটারের ফিল্টার পেপার নিলা, তার মধ্যে দিয়ে হচ্ছে তুমি দুধটা দিয়ে দিলে আর কি, হ্যাঁ, ফিল্টার পেপারের উপরে। এখন কি হবে, এই দুধটা হচ্ছে ইট উইল গো থ্রু দ্য মিল্ক। এখন বেশিরভাগ ব্যাকটেরিয়া সাইজ হচ্ছে 0.22 মাইক্রোমিটারের চেয়ে বড়। এর ফলে কি হবে, ফিল্টার পেপারের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো আটকে যাবে, দে উইল গেট ট্র্যাপড ইন দ্যাট ফিল্টার পেপার, ট্র্যাপ হয়ে যাবে, হ্যাঁ। সো ফিল্টার আউট যে মিল্কটা থাকবে ইট উইল বি ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া। দিস ইজ ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন মানে ছেঁকে আলাদা করে দেওয়া, হ্যাঁ, উই জাস্ট ফিল্টার। স্যার ফিল্ট্রেশনের থেকে তো ওই দুধ জাল দেওয়া এটা একটু বেশি ইজি। Yeah, it's easy for us, কিন্তু যেটা হচ্ছে দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি টু কন্ট্রোল ব্যাকটেরিয়া ইন দ্য মিল্ক উই ডোন্ট ডু ফিল্ট্রেশন। কিন্তু ল্যাবরেটরিতে অনেক সময় আমাদের ফিল্ট্রেশন মানে অনেক সময় এই স্টেরিলাইজেশন পারপোজে আমাদের ফিল্ট্রেশন মেথডটা দরকার হয়, because we cannot kill bacteria. I mean, there are many heat labile molecules out there. হ্যাঁ, ধরো হচ্ছে অনেক অনেক হিট ল্যাবাইল মানে দে ক্যান নট, দোজ মলিকুলস ক্যান নট সার্ভাইভ ইন হিট। মানে এরকম অনেক ধরনের লিকুইড সলিউশন আছে যেগুলো হচ্ছে হিট ল্যাবাইল আর কি, হ্যাঁ। মানে ওই তুমি যদি এখন হিট দিয়ে ব্যাকটেরিয়া মেরে ফেলতে চাও, ব্যাকটেরিয়া তো মরবে, সাথে সাথে তোমার কেমিক্যালটাও নষ্ট হয়ে যাবে। যেমন ধরো ফর এক্সাম্পল প্রোটিন, অ্যান্টিবায়োটিক্স, এগুলোকে আমরা হিট দিতে পারি না। তো আমাদের এরকম ধরো প্রোটিন সলিউশন বা অনেক সময় অ্যান্টিবায়োটিক সলিউশনকে যদি আমরা স্টেরাইজ করার দরকার হতে পারে, হ্যাঁ, আমাদের দরকার হয় অনেক সময়, হ্যাঁ, বিভিন্ন প্রিপারেশনের জন্য, তখন হচ্ছে হিট দিয়ে আমরা স্টেরাইজেশন করতে পারবো না, কারণ হিট দিলে কেমিক্যালটা নষ্ট হয়ে যাবে, তখন আমরা ফিল্ট্রেশন করি। ঠিক আছে, সো এই যে বিভিন্ন ধরনের যে মেথড আছে এগুলোর কিন্তু পারপোজ ইউজটা ডিফারেন্ট, আমরা কখন ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি, তার উপরে অনেকখানি ডিপেন্ড করে আর কি। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ধরো যে আচ্ছা হেপা ফিল্টার, ফিল্টার হচ্ছে একটা ফিল্টারের নাম আর কি, হ্যাঁ। হেপা ফিল্টার হচ্ছে খুব হাই কোয়ালিটির ফিল্টার পেপার আর কি, হ্যাঁ। আমরা হচ্ছে কি এখন ধরো যখন ফিল্ট্রেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া রিমুভ করব, তখন কিন্তু আমরা চুজ করতে পারি যে কি পরিমাণ চাই, যে আমরা কি চাই যে সব ব্যাকটেরিয়া রিমুভ করে দিব, নাকি কিছু কিছু ব্যাকটেরিয়া, পার্টিকুলার কিছু টার্গেটেড ব্যাকটেরিয়া রিমুভ করব। তো এই ধরনের বিভিন্ন ধরনের ফিল্টার পেপার আছে আর কি ইন্ডাস্ট্রি ইউজ করার জন্য, যে কিছু ফিল্টার পেপার আছে যেগুলো হচ্ছে ইফিসিয়েন্সি খুব হাই, ফর এক্সাম্পল হেপা ফিল্টার এর ইফিসিয়েন্সি খুব হাই, অলমোস্ট
এমন হেপা ফিল্টার আছে 99.99% মাইক্রো অর্গানিজমকে আটকায় দিবে আর কি, ঠিক আছে, ইনক্লুডিং ভাইরাস। ওকে, যেমন ধরো এই যে N95 যে মাস্কটা বলা হয়, আমরা তো এখন এটা জানি যে N95 মাস্ক, এটার নাম আসলে N95 আসছে কেন, কারণ এটা 95% ভাইরাসকে আটকায়। মানে N95 মাস্কটা যে কাজটা করে সে হচ্ছে তোমার 100% ব্যাকটেরিয়াকে আটকায় দেয়, কোনো ব্যাকটেরিয়া পাস করতে পারে না N95 দিয়ে। আর ভাইরাসের ক্ষেত্রে তোমার 95% ভাইরাসকে সে আটকায় দিবে আর কি, হ্যাঁ, 5%কে পারবে না। দিস এ ভেরি হাই এফিসিয়েন্সি। হেপা ফিল্টার আছে, কিছু হেপা ফিল্টার আছে আরো হাই এফিসিয়েন্সি, কিন্তু ওইসব দিয়ে মাস্ক বানানো যাবে না। হ্যাঁ, 100% এফিসিয়েন্সির ফিল্টার পেপার ইউজ করলে আমাদের আর নিঃশ্বাস নেওয়ার লাগবে না, এমনি মরে যাবো আমরা। হ্যাঁ, অক্সিজেন আমাদের হচ্ছে সার্জিক্যাল মাস্ক। হ্যাঁ, সার্জিক্যাল মাস্কের কিন্তু আবার ইফিসিয়েন্সি এত বেশি না। সার্জিক্যাল মাস্ক হচ্ছে তোমার ধরো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 95%-এর মতো, 95% কি অলমোস্ট 100% ব্যাকটেরিয়াকে সে প্রিভেন্ট করে দিতে পারে। ভাইরাসের ক্ষেত্রে মনে হয় 70%-এর মতো। আচ্ছা এগুলো তো স্যার, আসলে কি ডিজেল ফিল্টার। কাপড়ের যে মাস্ক গুলো আছে ওগুলা কেমন? এগুলো ভালো। এগুলো ভালো। ধরো কাপড়ের হচ্ছে মাল্টিপল লেয়ারের যে মাস্ক গুলো, ধরো 2 লেয়ার বা 3 লেয়ার, এগুলো ভালো। ওকে, এগুলা এখন ইফিসিয়েন্সি কতখানি হবে এটা আসলে আবার ডিপেন্ড করতেছে, এটা ধরো ওই কি ধরনের কাপড় তার উপর ডিপেন্ড করতেছে আর কি। বাট ইউজুয়ালি যে আমরা যে গেঞ্জির কাপড় যেটাকে বলি, হ্যাঁ, যে ওই যে নরম কাপড়টা সফট, এটা ভালো, দিস ইজ গুড বাই। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে ওকে, আচ্ছা, এটা তো গেল ফিল্টার পেপার। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো অসমোটিক প্রেসার, আরেকটা মেথড হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল করার জন্য অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার কি, অসমোসিস তো আমরা জানি, যদি কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকে, হ্যাঁ, তখন হচ্ছে এক কনসেন্ট্রেশন থেকে আরেক কনসেন্ট্রেশনের দিকে সলিড হচ্ছে তোমার ট্রান্সফার হতে থাকে আর কি। হ্যাঁ, যে ধরো হচ্ছে ব্যাকটেরিয়াকে তুমি পানিতে রাখলা, একটা ব্যাকটেরিয়াকে পানিতে রাখলে কি হবে, ব্যাকটেরিয়ার সেলের ভেতরে তো আছে সাইটোপ্লাজম, তো সেটার যে কনসেন্ট্রেশন আর পানির কনসেন্ট্রেশন এক না, পানির কনসেন্ট্রেশন কম, ব্যাকটেরিয়ার সেলের কনসেন্ট্রেশন বেশি। এর ফলে কি হবে, বাইরে থেকে পানি হচ্ছে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ঢুকবে, আর ব্যাকটেরিয়ার সেল থেকে বিভিন্ন আয়ন বের হয়ে যাবে। এই যে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে, এর ফলে কি হবে, ব্যাকটেরিয়ার সেল একটা এক্সট্রিম প্রেসারে থাকবে আর কি। হ্যাঁ, এটাকে অসমোটিক প্রেসার বলে, কারণ দিস প্রেসার ইজ জেনারেটিং ডিউ টু দ্য অসমোটিক ডিফারেন্সেস, রাইট, এই জন্য এটাকে অসমোটিক প্রেসার বলে। তো অসমোটিক প্রেসারের মধ্যে থাকলে এই সেল মরে যায় আর কি, দে গেট বাস্ট আউট। হ্যাঁ, তো অসমোটিক প্রেসার এই জন্যই। আচ্ছা, ধরো এই যে কি বলে তোমার সল্ট কিন্তু অনেক সময় ইয়া হিসেবে ইউজ করা যায়, প্রিজারভেটিভ হিসেবে ইউজ করে। হ্যাঁ, মনের অজান্তে কিন্তু মানুষ সল্ট হচ্ছে, মনের অজান্তে কি জেনে না না জেনেই কিন্তু অনেক এনশিয়েন্ট টাইম থেকে মানুষজন কিন্তু সল্ট ইউজ করে আসতেছে স্যার সেটা তো প্রিজারভেটিভ হিসেবে। অবশ্যই, মানে হচ্ছে কি এটা নাকি শোনা যায় যে হচ্ছে কি পিরামিডের যেই মানে লাশগুলো সংরক্ষণ করতো ওটা নাকি সল্ট দিয়েই। আচ্ছা, সল্ট ওটার এক্সাক্টটা জানি না, তবে ওখানে সম্ভবত সল্ট ইউজ করতো আর কি। হ্যাঁ, এবং সল্ট ইউজ করার কারণ হচ্ছে এটা। ওকে, বাট ধরো একটা কমন এক্সাম্পল দিই, যেমন ধরো নোনতা ইলিশ। তোমরা নোনতা ইলিশের নাম কি সবাই শুনছো? কেউ কি আসো নোনতা ইলিশ শুনো নাই? নোনা ইলিশ? ইয়া, নোনা ইলিশ জি কেউ স্যার আসো শুনেছি। শোনো নাই? ওকে, অনেকেই তো শুনছো যে শুনেছি স্যার। জি স্যার, এই যে শুনেছি। সল দিয়ে ইলিশটাকে রাখে। এটাও কিন্তু আমরা জানি, হ্যাঁ, ওকে, ঠিক আছে, নোনা ইলিশ মানুষ খায় হচ্ছে, এটা একটা ডিফারেন্ট টেস্ট আছে দেখে, বাট এটা কিন্তু ইটস এ প্রিজারভেটিভ মেথড। কারণ ইয়া থাকলে কি হবে, যে ধরো ওই যে তোমার ওই সল্ট থাকলে কি হয়, যেহেতু সল্ট কনসেন্ট্রেশন বেশি, সো অসমোটিক প্রেসার চলে আসবে। ওকে, হাই সল্ট কনসেন্ট্রেশন, অসমোটিক প্রেসার বেশি থাকবে, সো এই জন্য হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওইখানে সহজে সার্ভাইভ করতে পারবে না। সো এটাও কিন্তু একটা ইটস এ ওয়ে অফ তোমার কি বলে প্রিজারভেটিভ। মানুষ অনেক আগে থেকে না জেনেই হতো বা মেথড গুলো ডেভেলপ করে ফেলছে, না জেনে মানে কি ডিটেলস মেকানিজম না জেনে, বাট এখন আমরা মেকানিজমটা জানি যে কেন হচ্ছে ওরকম মানে কন্ডিশনে কেন ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না, বিকজ অফ দ্য ডিউ টু দ্য ডিফারেন্স ইন অসমোটিক প্রেসার। তারপরে ধরো সুগার, এই যে মধু আছে না, মধু কিন্তু সহজে মধুর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে না। অ্যাকচুয়ালি মধুর মধ্যে ব্যাকটেরিয়া গ্রোই করতে পারে না, কিছু ইস্ট আছে, বজ্জাত ইস্ট, ব্যাড ইস্ট, দে ক্যান
they can spoil the কি বলে honey, but that process is very rare. মধু তো আমরা যে নরমালি মধু আমাদের কখনো ফ্রিজে রাখতে হয় না, উই অলওয়েজ কিপ দ্য হানি ইন লাইক ইন রুম টেম্পারেচার, রাইট? তারপরে হচ্ছে মধু বছরের পর বছর ঠিক থাকে কেন? বিকজ দ্য কনসেন্ট্রেশন অফ সুগার ইজ ভেরি হাই দেয়ার, and because of that high concentration of sugar, there are high osmotic pressure out there, so no cells can survive there. Okay. তাহলে তো যেগুলোর কনসেন্ট্রেশন বেশি সেগুলোকে কি মানে মাইক্রো অর্গানিজম অ্যাটাক করতে পারে না? হ্যাঁ, কারণ হাই অসমোটিক প্রেশার থাকে। আচ্ছা, আমরা লো টেম্পারেচারেও ব্যাকটেরিয়া প্রিজার্ভ করতে পারি। লো টেম্পারেচারে হয় কি যে ধরো এখন গ্রো করার জন্য ব্যাকটেরিয়া দেয়ার সেল, রাইট? সো দেয়ার অর্গানিজম, সো ফর দেয়ার গ্রোথ দে নিড সার্টিন অ্যামাউন্ট অফ টেম্পারেচার। যেমন ধরো ইউজুয়ালি ধরো হিউম্যান প্যাথোজেন, হিউম্যান প্যাথোজেনের জন্য মোস্ট ফেভারেবল টেম্পারেচার হচ্ছে 37°C, কারণ আমাদের বডির ভিতরে টেম্পারেচার থেকে 37°। এখন তুমি হিউম্যান প্যাথোজেনকে যদি এরকম মানে ব্যাকটেরিয়াকে নিয়ে ধরো -20-তে ফ্রিজ করে ফেলা, ধরো 4°তে রাখলা, হ্যাঁ, ফ্রিজ করলা না, 4°C রাখলা, এবার 4°C সেই ব্যাকটেরিয়া ফ্রিজ হয়ে যাবে না, হ্যাঁ, কিন্তু সে সার্ভাইভ করতে পারবে 4°তে, কিন্তু 4°তে সে গ্রো করতে পারবে না আর কি। হ্যাঁ, তো আমরা এরকম লো টেম্পারেচারে কিন্তু প্রিজার্ভ করতে পারি। যখন আমরা কি পরিমাণ লো টেম্পারেচার ইউজ করবো এটা ডিপেন্ড করে আমাদের পারপোজের উপর। যেমন ধরো অনেক ক্ষেত্রে আছে, তুমি যদি ধরো কোনো ব্যাকটেরিয়াল সেল নিয়ে এটাকে জাস্ট টেম্পারেচার কমাইতে কমাইতে মাইনাস মানে 0°র নিচে নিয়ে যাবে, মরেই যাবে ব্যাকটেরিয়া আর কি। হ্যাঁ, আমরা কিন্তু লো টেম্পারেচার মানে এক্সট্রিম কোল্ড টেম্পারেচার অ্যাপ্লাই করে ব্যাকটেরিয়াকে বেড়ে ফেলতে পারি। এক্সট্রিম কোল্ড টেম্পারেচারে দিলে যে, আচ্ছা তুমি এবার চিন্তা করো ব্যাকটেরিয়াল সেলের ভেতর তো পানি আছে, রাইট? দেয়ার আর ওয়াটার আউট দেয়ার, সো ইফ ইউ ফ্রিজ দ্য ব্যাকটেরিয়াল সেল, crystal will be formed inside the cell, and those crystal will damage the part of the cell. Crystal তৈরি হবে, crystal তো হচ্ছে crystal, right? So they're solid hard particles, so they will damage the cell and eventually the cell will die. Okay, so আমরা কিন্তু লো টেম্পারেচারে রেখে ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারি আর কি। আবার লো টেম্পারেচারে রেখে কিন্তু আমরা প্রিজার্ভও করি, যে ধরো আমাদের কোনো ব্যাকটেরিয়াল সেল আমরা চাই যে এটাকে অনেক বছর ধরে প্রিজার্ভ করতে, তখন আমরা লো টেম্পারেচার ইউজ করি, ধরো -20, -70 বেটার। সবচেয়ে বেটার হচ্ছে লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার ভুলে গেছি, মনে হয় -173 মতো। তাহলে কোয়েশ্চেন করতে পারো যে লো টেম্পারেচারে দিলে তো ক্রিস্টাল ফর্ম করে মরে যাওয়া উচিত, তাহলে অত লো টেম্পারেচারে আমরা কিভাবে রাখি? আমাদের স্পেশাল কিছু কেমিক্যাল ইউজ করতে হয়। আমরা যদি খুব কোল্ড টেম্পারেচারে ব্যাকটেরিয়াকে প্রিজার্ভ করতে চাই, আমাদের কিছু স্পেশাল কেমিক্যাল মিশাতে হয় আগে। ওই কেমিক্যাল গুলোর নাম আছে, ক্রায়ো প্রিজারভেটিভ কেমিক্যাল বলে। তো এই কেমিক্যাল গুলো বেসিক্যালি কাজটা কি, এই কেমিক্যাল গুলো করতে পারে আর কি, মানে তোমার ওরা ওই ক্রিস্টাল ফরমেশনটাকে, এই ক্রিস্টাল ফরমেশনের ফলে যে ড্যামেজ হয় সেই ড্যামেজটাকে মিনিমাইজ করে ফেলতে পারে আর কি। ওকে, সো ব্যাকটেরিয়া মারা যায় না। ওকে, আচ্ছা, এরপর যে কেমিক্যাল মেথড যে তাদের ইফিসিয়েন্সি কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা তো অলরেডি বলছি, রাইট? যে এইখানেই আছে, একই জিনিস সামহাউ দুইখানে চলে আসছে। তো বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, ধরো কি বলে, ধরো ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন গ্যাস বা ক্লোরিন কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় টু কিল ব্যাকটেরিয়া, রিডিউস দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। স্পেশালি ওয়াটার ট্রিটমেন্টে প্রচুর ক্লোরিন ইউজ করা যায়। সুইমিং পুল আছে না, সুইমিং পুলের পানির কিন্তু একটা বাজে ঝাঁঝালো টেস্ট থাকে আর কি। হ্যাঁ, তারপর আমাদের চোখ টোক জ্বলতে থাকে অনেকক্ষণ সুইমিং ক্লোরিন পুল থাকলে। দেয়। ইয়েস, সুইমিং পুলের পানিতে ক্লোরিন দেয় আর কি। হ্যাঁ, এই জন্য কিন্তু সুইমিং পুলে অনেকক্ষণ থাকলে আমাদের এরকম চোখ লাল টাল হয়ে যাবে আর কি, ঝাঁঝালো থাকে। আমরা ক্লোরিন ইউজ করতে পারি। ত্বকের উপরেও তো একটা ক্ষতিকর প্রভাব পড়ে, এই কারণে অনেকে সুইমিং পুলে নামার আগে মাথায় একটা ক্যাপ আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্রিম টিম দিয়ে তারপর নামে, কারণ হ্যাঁ, অনেক ত্বক ইউজ আর করে। স্কিনকেও নাকি ক্ষতি করে। স্বাভাবিক, ক্লোরিন আমরা যদি লং টাইম ক্লোরিন এক্সপোজ করি, যেটা করা হয় কি, এই জন্য সুইমিং পুলের একটা লিমিট আছে কি পরিমাণ ক্লোরিন ইউজ করা যাবে, যে মিনিমাম অ্যামাউন্ট, মানে যেটা রিকোয়ার্ড টু কিপ দ্য ওয়াটার অফ দ্য সুইমিং পুল সেফ, ওরকম মিনিমাম অ্যামাউন্ট ইউজ করতে হয়, ম্যাক্সিমাম ইউজ করা যায় না। ম্যাক্সিমাম ইউজ করলে হবে কি, কারণ ক্লোরিনে বেশিক্ষণ এক্সপোজ থাকলে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে, চুলের ক্ষতি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ক্লোরিন বাদে আরো, এটা জাস্ট এক্সাম্পল, এরকম অসংখ্য কেমিক্যাল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি টু কন্ট্রোল দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ।
ওকে, আর মাইক্রোবিয়াল প্রিজার্ভেশন, আচ্ছা প্রিজার্ভেশন অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, প্রিজার্ভেশন হচ্ছে, আচ্ছা আমরা যদি বলি যে টু কন্ট্রোল ব্যাকটেরিয়াল গ্রোথ অর কিল ব্যাকটেরিয়াল গ্রোথ, হ্যাঁ, আমরা যখন বলি কন্ট্রোল ব্যাকটেরিয়াল গ্রোথ, বেসিক্যালি উই রেফার দ্যাট টু কিল দ্য ব্যাকটেরিয়া, ওকে, অর টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া বাই কিলিং দ্য ব্যাকটেরিয়া, ওকে। কিন্তু আমরা যখন প্রিজার্ভেটিভ শব্দটা ইউজ করি, প্রিজার্ভেশন মানে কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আমরা প্রিজার্ভ করে রাখবো আর কি। যে আমরা হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াল সেলটাকে প্রিজার্ভ করবো, মারবো না। তা আমাদের প্রিজার্ভ করার দরকার হতেই পারে, স্পেশালি গবেষণার কাজে অনেক পারপোজই ইন্ডাস্ট্রিতে আমাদের সেল প্রিজার্ভ করে রাখতে হয়, ঠিক আছে। তো ধরো তুমি হচ্ছে ইনভায়রনমেন্ট থেকে ব্যাকটেরিয়া আইসোলেট করছো, কারণ একটা ব্যাকটেরিয়া দিয়ে তুমি ফার্দার অনেক সাইন্টিফিক স্টাডি করবে, কারণ সেটাকে তোমার প্রিজার্ভ করে রাখতে হবে, ওকে। তো আমরা প্রিজার্ভ হচ্ছে ইউজুয়ালি করি হচ্ছে ইন কোল্ড টেম্পারেচার আর কি, হ্যাঁ। ধরো আমরা 4 ডিগ্রি সেলসিয়াসে প্রিজার্ভ করতে পারি, কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে কখনো আমরা লং টার্ম প্রিজার্ভ করতে পারবো না। 4 ডিগ্রি সেলসিয়াসে হবে কি, ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ কমে যাবে, হ্যাঁ, অলমোস্ট কিছু কিছু ব্যাকটেরিয়া মানে অলমোস্ট হচ্ছে থেমেও যায় কিছু ব্যাকটেরিয়ার গ্রোথ। বাট মোস্ট অফ দ্য কেসে হবে কি, যে গ্রোথ এক্সট্রিমলি স্লো হয়ে যাবে, বাট তারপরে খুব স্লোলি গ্রো হতে থাকবে। সেই জন্য খুব লম্বা সময় পর্যন্ত আমরা 4 ডিগ্রি সেলসিয়াসে প্রিজার্ভ করতে পারি না। প্রিজার্ভ করার জন্য বেস্ট হচ্ছে যে একদম কমপ্লিটলি গ্রোথ স্টপ হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো অনেক সময় হয় কি, ধরো উই জাস্ট নিড টু প্রিজার্ভ ফর লাইক মেবি 1 উইক অর 2 উইক, or only let's say like few days, 1 or 2 days or 3 or 4 days। ওই ক্ষেত্রে আমরা এক্সট্রিম টেম্পারেচার ইউজ করি না, 4 ডিগ্রিতে রাখি আর কি। আবার যদি আমাদের ধরো লং, উই নিড টু প্রিজার্ভ ফর ভেরি লং টাইম, সে ধরো সেভারাল ইয়ার্স, ওকে, সেভারাল মান্থস, সেভারাল ইয়ার্স, ইভেন সেভারাল ডিকেডস, তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভেরি কোল্ড টেম্পারেচারে রাখতে হবে ব্যাকটেরিয়াটাকে। ধরো সে -80 ডিগ্রি সেলসিয়াস ও -173 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যখন এরকম এক্সট্রিম টেম্পারেচারে রাখি, তখন হচ্ছে আমাদের আবার এই ক্রায়োজেনিক কিছু কেমিক্যাল ইউজ করতে হয়, ওগুলোকে আমরা ক্রায়ো প্রিজারভেটিভ বলি, কেমিক্যাল গুলোর নাম, হ্যাঁ। এবং এই ক্রায়ো প্রিজারভেটিভ গুলোর কাজ হচ্ছে ওই যে, কারণ এক্সট্রিম -80-তে ক্রিস্টাল ফর্ম করবে আর কি, হ্যাঁ। তো ক্রিস্টাল গুলো যাতে ক্ষতি করতে না পারে সেলের, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা তো সবসময় জানি যে মানে একটা জিনিস প্রিজার্ভ করার জন্য আমাদেরকে, ধরুন এই যে দুধ যে আমরা যখন মানে প্রিজার্ভ করছি তখন তো আমরা ওটাকে হুম জাল হুম দিই, হুম তাইলে হুম। কেন আবার মানে মাইনাস টেম্পারেচারে কেন আমাদের হেল্প নিতে হচ্ছে? আমরা তো উচ্চ তাপমাত্রা দিয়েই তো পারি কাজটা করতে। আচ্ছা, এখন কথা হচ্ছে উচ্চ তাপমাত্রা কিন্তু দিয়ে আমরা কিন্তু দুধ জাল দেওয়ার পর ফ্রিজে রাখি, রাইট? হ্যাঁ, রাখি। হ্যাঁ, এখন এখন থেকে কোশ্চেন করতে পারো, আমরা তো জাল দিয়ে ব্যাকটেরিয়া মেরে ফেলতেছি, তাহলে সেটা তো ফ্রিজে রাখার দরকারটা কি? আচ্ছা, এখন হচ্ছে এখানে দুইটা প্রসেস আছে, যেমন ধরো পাস্তুরাইজ মিল্ক, হ্যাঁ, পাস্তুরাইজেশন হচ্ছে অনেকটা দুধ জাল দেওয়ার মতো নাকি, হ্যাঁ। পাস্তুরাইজেশন প্রসেসে হচ্ছে সেই দুধ কিন্তু আমাদের হচ্ছে ইয়ে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে। কিন্তু যদি ইউএসটি হয়, আলট্রা হাই টেম্পারেচার ট্রিটেড হয়, সেটাকে আমাদের উই ডোন্ট নিড টু কিপ দ্যাট মিল্ক ইন দ্য ফ্রিজ। এখানে কথা আছে, হ্যাঁ। আচ্ছা, দুইটা পয়েন্ট। পয়েন্ট ওয়ান, পাস্তুরাইজেশনে হচ্ছে দ্য মিল্ক ডোন্ট গেট স্টেরিলাইজড। পাস্তুরাইজেশন যখন করা হচ্ছে তখন কিন্তু ওই সব ব্যাকটেরিয়া মেরে ফেলে না আর কি, হ্যাঁ। মানে পাস্তুরাইজেশন আমরা যে টেম্পারেচার ইউজ করি, ভুলে গেছি মনে হয় অ্যারাউন্ড 72 সামথিং, ওইটাতে হচ্ছে সব ব্যাকটেরিয়া মারা যায় না, কিছু থাকে। তো এই জন্য দেখা যায় এটাকে যদি এখন আমরা রুম টেম্পারেচারে রেখে দিই পাস্তুরাইজেশন করার পর, আস্তে আস্তে এই দুধ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি ফ্রিজে রেখে দিই, তখন এই দুধ অনেকদিন ভালো থাকবে। কারণ ফ্রিজে তখন 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, -20-তে রাখলে তো বহুদিন ভালো থাকবে। আর যদি তুমি ইভেন 4 ডিগ্রিতে রাখো, হ্যাঁ, নর্মাল ফ্রিজ যেটাকে আমরা বলি, 4 ডিগ্রিতে হচ্ছে এই দুধটা অনেকদিন ভালো থাকবে, কারণ পাস্তুরাইজেশনের ফলে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক কমে গেছে। সো 4 ডিগ্রিতে সেটার কোনো ক্ষতিকর প্রভাব রাখতে পারে না আর কি, হ্যাঁ। আর ইউএসটির ক্ষেত্রে যেটা হয় কি, আলট্রা হাই টেম্পারেচারের ট্রিটমেন্টটা এমন যে ওটা হচ্ছে সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঠিক আছে। সো তারপর সেটাকে রুম টেম্পারেচারে রাখলেও আর কোনো সমস্যা নাই, ওকে। তারপর ওটা সব ব্যাকটেরিয়া মরে গেছে। আচ্ছা, এখন এখানে একটা কথা হচ্ছে যে তারপরে ধরো আমরা, তুমি ইউএসটি ট্রিট করলে একটা মিল্ক, বা হচ্ছে পাস্তুরাইজেশন করলে, তারপরে কি ধরো তুমি, ধরো সে হচ্ছে ওই ধরো তুমি সুপার মার্কেটে যাও, যে প্রাণের ইউএসটি ট্রিটেড দুধ পাওয়া যায়, ওইটা ফ্রিজে থাকে না, কিন্তু ওইটা তুমি বাইরে পাবা, ফ্রিজে থাকবে না ওইটা। পাস্তুরাইজড মিল্ক গুলো ওই সুপার, ধরো স্বপ্নের ফ্রিজে থাকবে, কিন্তু হচ্ছে ওই ইউএসটিটা যেটা প্রাণের, সেটা ফ্রিজে থাকবে না, সেটা রুম টেম্পারেচারে রাখে। এখন তুমি প্যাকেট কিনে নিয়ে আসছো, হ্যাঁ, প্যাকেট কিনে নিয়ে এসে বাসায় হচ্ছে সেটা থেকে ধরো কেটে তুমি একটা পাত্রে রাখলা আর কি, হুম। সেটা কিন্তু তুমি বাইরে ফেলা রাখবে না। কারণ এই ক্ষেত্রে প্রবলেম কি,
যে ওই প্ল্যান্ট কি করেছে, সেটাকে ইউএসটি ট্রিট করে খুব কন্ট্রোলড এনভায়রনমেন্টে প্যাকেটজাত করে ফেলছে, যাতে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া ঢুকে ওটাকে নষ্ট না করতে পারে। কিন্তু আমরা যখন ওইটা বা কিনে এনে বাসায় ওটাকে কেটে একটা পাত্রে রাখলাম, এখন কিন্তু নাও দ্য ব্যাকটেরিয়া ফ্রম দ্য এনভায়রনমেন্ট ক্যান কন্টামিনেট দ্যাট মিল্ক। ঠিক আছে, তো বাইরে থেকে ব্যাকটেরিয়া এসে হচ্ছে ওই ব্যাকটেরিয়া, ধরো আমাদের সবখানেই তো ব্যাকটেরিয়া আছে, right? আমাদের হাতে ব্যাকটেরিয়া, আমাদের পুরো শরীরে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া এভরিওয়্যার ইন দ্য এনভায়রনমেন্ট। So those bacteria can contaminate the milk and can spoil it. Okay. So এই জন্য হচ্ছে even we do like pasteurization or jalda or heating or EST, it's better to keep them at like around 4 degrees Celsius, or if you want to preserve for long time, you may just put them in -20 in the deep, আমরা যেটাকে ডিপ ফ্রিজ বলি আর কি। ওকে, আচ্ছা এই চ্যাপ্টার থেকে কারো কোনো কোশ্চেন আছে নাকি? No, sir. ওকে, আচ্ছা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন না থাকলে আমাদের আরেকটু পড়াশোনা করতে জাল হবে। দেওয়া দুধ, ওই যে জাল দেওয়া দুধের ব্যাপারে যেটা কি বললেন যে ওটাকে জাল দেওয়ার পরে পরে আমরা ফ্রিজে রাখি, কারণ হ্যাঁ, কারণ কি, কারণ জাল দিলে সব ব্যাকটেরিয়া ইউজুয়ালি মারা যায় না, কিছু থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ। সো যদি কিছু থেকে যায় সেটাকে যদি তুমি রুম টেম্পারেচারে রেখে দাও, সেই ব্যাকটেরিয়া আস্তে আস্তে গ্রো করে দুধকে নষ্ট করে ফেলবে, রাইট? স্যার এখানে একটা কথা হলো 100% কেন আমরা ক্লিন করতে পারি না জাল দিয়ে? আমরা যখন জাল দিই ইউজুয়ালি আমরা অ্যারাউন্ড 100 ডিগ্রি সেলসিয়াসে থাকে আর কি, একটু নিচে থাকে, কারণ 100 ডিগ্রি সেলসিয়াসে বেশিক্ষণ রাখলে সব উড়ে চলে যাবে, হ্যাঁ, জলীয় বাষ্প হয়ে। আমরা জাল দিই লাইক যে জাল দেওয়াতে বেসিক্যালি ওকে, এখানে একটা ভালো কথা বলছো, আমরা যদি আসলে জাল দিই সেই ব্যাকটেরিয়াতে মোটামুটি সব ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু স্পোর থেকে যায়, স্পোরটা মারা যাবে না। আচ্ছা আচ্ছা। স্পোর, এন্ডোস্পোর, এন্ডোস্পোরটা ঝামেলা করবে আর কি। স্যার আপনি যে গত ক্লাসে বলছিলেন যে এন্ডোস্পোর আসলে খারাপ, হ্যাঁ, এন্ডোস্পোরটা খারাপ, রাইট? সার্ভাইভ করার জন্য ব্যাকটেরিয়া এন্ডোস্পোর ইউজ করে। সো সেই জন্য সেটাকে জাল দেওয়ার পরে আমরা ফ্রিজে রাখবো। কিন্তু যখন আবার স্যার মানে দোকান থেকে যখন আমরা বিভিন্ন প্যাকেটজাত দুধ কিনি, ওগুলাকে আমরা কি করি? কি করবো, ওগুলো তো আমরা ফ্রিজেই রাখি, রাইট, লং টার্ম প্রিজার্ভ করার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাদের হচ্ছে আমার নতুন চ্যাপ্টার আজকে একটু পড়তে হবে, কারণ হচ্ছে নেক্সট উইকের ক্লাস, মানে 15 তারিখে তো ক্লাস হবে না, রাইট? 15 অগস্ট ইজ ন্যাশনাল হলিডে। সো এই যে আমরা একটু পড়ি, হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমি একটু ধরাই দিই, চ্যাপ্টারটা তোমাদের অনেকখানি একটু পড়াশোনা করতে হবে এই চ্যাপ্টারে। স্যার আবার গ্রাম পজিটিভ নেগেটিভ। ইয়েস, অলওয়েজ ইউ ক্যানট এসকেপ ফ্রম দ্যাট। যাই হোক, যেটা হচ্ছে আচ্ছা লেকচার 9, হ্যাঁ আমি একটু ধরাই দিই লেকচার 9 আমরা আসলে কি আলোচনা করব। লেকচার 9 কিছু আমরা হচ্ছে এক্সাম্পল ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো, মানে তাদের ব্যাপারে আমরা একটু আরেকটু বেশি জানবো আর কি। Okay, there are lots of bacteria out there, and by the Gram staining or Gram classification system, we classify the bacteria into two groups, Gram positive and Gram negative. হ্যাঁ, তো এই স্লাইডে হচ্ছে কিছু ফেমাস আর ইম্পর্টেন্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, ধরো স্টেফাইলোকক্কাস, মাইক্রোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম এটসেট্রা। আর এই স্লাইডে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, হ্যাঁ, ধরো সিউডোমোনাস, এসিনোটোব্যাক্টার, নাইসেরিয়া, ভিব্রিও। ওকে, তো এই এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি হচ্ছে কিছু এই গ্রাম পজিটিভ আর কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে আর কি, মানে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোর ভূমিকাটা কি, হ্যাঁ, what they do, what's their significance, do they cause disease or they have any environmental significance, those kind of thing. Okay, আচ্ছা একটা জিনিস হচ্ছে সাইন্টিফিক নেম কিন্তু সবসময় ইটালিক ফর্মে লেখা হয়, সেই জিনিসটা তোমরা অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট মাথায় গেঁথে রাখবা যে we have to always write the scientific name in italic form, ইটালিক, হ্যাঁ, ব্যাখ্যা করে লিখতে হবে। ওকে, আচ্ছা শুরু করা যাক। প্রথমে হচ্ছে স্যার ইয়েস, স্যার এগুলা কি মানে বেকার ওই বোল্ড করে লেখা লাগবে? আচ্ছা বোল্ড করে কথা হচ্ছে না, বোল্ড করে লেখা লাগবে না, হ্যাঁ, তুমি যদি টাইপ করো ইউ ক্যান ডু দ্য বোল্ডিং, কিন্তু হাতে যখন লিখবো তখন কেমনে বোল্ড করবা? ঠিক আছে, সো ইটালিকে লেখাটাই হচ্ছে মোস্ট সেফ। টাইপ করার সময় খুব ইজিলি আমরা ইটালিকে করতে পারি, হাতে লিখলে আমরা সোজা বোল্ড করে লিখতে পারবো না, বাট
আচ্ছা, হাতে যখন আমরা লিখি তখন আসলে আমরা যেটা স্যার করি নিচ দিয়ে আন্ডারলাইন দাগ করে দিই। দিলে হবে না? ইয়া, যে আন্ডারলাইন। হ্যাঁ স্যার, আন্ডারলাইনই আন্ডারলাইন। হচ্ছে বেস্ট। ওকে, আন্ডারলাইন ইজ দ্য বেস্ট, কারণ হাতে লেখার সময় আসলে ব্যাকে করে লেখা ডিফিকাল্ট। হাতে লিখলে আন্ডারলাইন করবা, আর হচ্ছে তোমরা যখন টাইপ করবা জাস্ট মেক ইট ইটালিক। চাইলে তোমরা বোল্ড করতে পারো, নো ওয়ান কেয়ারস, বাট ইটালিকে লিখতে হবে। আচ্ছা, ওকে, আমরা অল্প একটু, হ্যাঁ, 8-10 মিনিট পড়ালেখা করবো। তা প্রথমে হচ্ছে আমরা রাইবোজিয়াম ব্যাকটেরিয়াটা নিয়ে কথা বলি। রাইজোবিয়াম গ্রুপের ব্যাকটেরিয়া। ওকে, এদের ডোমেইন হচ্ছে প্রোটিওব্যাকটেরিয়া, সাব কিংডম আলফা প্রোটিওব্যাকটেরিয়া। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ দেম, জাস্ট দেখো আর কি, হ্যাঁ। এবং জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ রাইজোবিয়াম: গ্রাম নেগেটিভ, strictly aerobic. Strictly aerobic means they need oxygen for survival. Oxygen, if there is no oxygen, they cannot survive. Okay, so strictly aerobic, motile, can move, non-sporulating rods. They cannot form spore. Okay, কি হয় এবং কি হবে তারা মোটাইল? বিকজ দে হ্যাভ সিঙ্গেল পোলার ফ্লাজেলা। হ্যাঁ, অথবা কিছু কিছু রাইজোবিয়ামের হচ্ছে তোমার 2 ও 2 6 পেরিট্রাইকাস ফ্লাজেলাও থাকে আর কি। ওকে, আচ্ছা, এই রাইজোবিয়ামদের একটা ইম্পর্টেন্ট স্বভাব আছে, which is they colonize plant cells within root nodules, and there they can fix the environmental nitrogen. এই জন্য এদেরকে নাইট্রোজেন ফিক্সারও বলা হয়। কিভাবে তারা নাইট্রোজেন ফিক্সেশন করে? বিকজ দে হ্যাভ দ্য নাইট্রোজিনাস এনজাইম। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। এই যে ধরো, এটা হচ্ছে একটা গাছের রুট আর কি, হ্যাঁ। তো কিছু কিছু গাছের রুটে তোমার এই রাইবোজিয়াম ব্যাকটেরিয়াটা গাছের রুটের যে সেল, সেই সেলকে ইনফেক্ট করে আর কি। মানে এভাবে ইনফেক্ট করে রুটের সেলের ভিতর ঢুকে যায়, গিয়ে হচ্ছে তারা এরকম সেলের ভিতরে, এই গাছের শিকড়ের ভিতরে এরকম মাল্টিপ্লাই করতে থাকে আর কি, হ্যাঁ। মাল্টিপ্লাই করলে কারণ অনেক ধরো গাছের শিকড়ের ভেতরে অনেক ব্যাকটেরিয়া গ্রো করছে, কারণ জায়গাটা একটা নডুলের মতো ফর্ম হয়, হ্যাঁ। ওকে, তো নডুল ফর্ম করে আর কি রুটের মধ্যে, রুটকে ইনফেক্ট করে। তো এই ইনফেকশনটা কিন্তু গাছের জন্য খারাপ না। দিস ইজ নট এ ব্যাড থিং, দিস ইজ অ্যাকচুয়ালি গুড থিং। কারণ এই যে গাছের শিকড়ে ইনফেক্ট করে শিকড়ের ভেতর যে নডুল তৈরি করলো রাইজোবিয়ামটা, হোয়াট দে ডু দেয়ার, দে ফিক্স দ্য ইনভায়রনমেন্টাল নাইট্রোজেন। ইনভায়রনমেন্টে নাইট্রোজেন গ্যাস অবস্থায় আছে, হ্যাঁ। সেই গ্যাসটা, সেই গ্যাসিয়াস নাইট্রোজেনকে প্ল্যান্ট নিড নাইট্রোজেন ফর দ্য গ্রোথ, রাইট? বাট প্ল্যান্ট ক্যান নট টেক দ্য ইনভায়রনমেন্টাল গ্যাসিয়াস নাইট্রোজেন। গ্যাস ফর্মে নাইট্রোজেন তারা নিতে পারে না, তাদের লাগে হচ্ছে সল্ট ফরম্যাটের নাইট্রোজেন, ধরো নাইট্রাইট, হ্যাঁ। তো এই ব্যাকটেরিয়াগুলো যে কাজটা করে, তাদের একটা এনজাইম আছে, যে এনজাইমটার নাম নাইট্রোজিনাস এনজাইম। এই নাইট্রোজিনাস এনজাইমটা ব্যবহার করে তারা হচ্ছে এনভায়রনমেন্টের নাইট্রোজেন গ্যাসটাকে নাইট্রাইটে পরিণত করতে পারে, নাইট্রাইটে পরিণত করতে পারে। তো তাহলে কি করলো তারা? হচ্ছে গাছের শিকড়ে থেকে এনভায়রনমেন্টাল নাইট্রোজেনটাকে এরকম তোমার নাইট্রোজেন সল্টে নিয়ে পরিণত করলো। এখন নাও দ্য প্ল্যান্ট ক্যান ইজিলি ইউটিলাইজ দ্যাট নাইট্রোজেন। ওকে, এইটাই হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলোর একটা সিগনিফিকেন্স, যে ফিক্স দ্য এনভায়রনমেন্টাল নাইট্রোজেন হুইচ ইজ নাও ইউজেবল ফর দ্য প্ল্যান্ট। ওকে, এটা সিম্বায়োটিক, এই প্রসেসটাকে সিম্বায়োটিক রিলেশনশিপ বলে আর কি। এই যে ব্যাকটেরিয়া গুলা তোমরা জানি অলরেডি, রাইট? সিম্বায়োসিস কি জিনিস। ওকে, এই যে এটা হচ্ছে রিয়েল ফটো। এটা গাছের রুট, এই যে নডুলের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ। এই নডুলগুলোর ভেতরে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এবং এই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের নডুল পাওয়া যায় হচ্ছে লেগুমিনাস প্ল্যান্টে আর কি। লেগুমিনাস জাতীয় প্ল্যান্ট, যেমন ধরো পিস, হ্যাঁ, ক্লোভার্স, বিনস, এই ধরনের আর কি। এবং এই ক্ষেত্রে দুজনেই কিন্তু বেনিফিটেড, প্ল্যান্টটাও বেনিফিটেড, কারণ যেহেতু তারা সিম্বায়োটিক রিলেশনশিপে আছে। আমরা জানি সিম্বায়োটিক রিলেশনশিপ ওইটাই, যখন বোথ পার্টিস গেট আর বেনিফিটেড, রাইট? প্ল্যান্ট হচ্ছে তোমার I mean the plant is getting usable nitrogen, মানে and দুইজনের কাছ থেকে বেনিফিট পাবে, তাই না? yeah, yeah, plant is getting benefit from the bacteria, because they are fixing nitrogen for them, and the bacteria, they are getting from the plant what they are getting protection and nutrition from the plant. আচ্ছা, এই তো গেল রাইজোবিয়াম। এরপর হচ্ছে আরেকটা ভিব্রিও।
Vibrio এরা হচ্ছে ইনফেমাস ব্যাকটেরিয়া বিকজ দে কজ ডিজিজ। হ্যাঁ, রাইজোবিয়াম ইজ এ গুড ব্যাকটেরিয়া, দে ডু নট কজ ডিজিজ, but Vibrio are bad bacteria, infamous bacteria, because they can because they cause human disease. Okay, Vibrio cholera করে। They belong to gamma proteobacteria domain, order Vibrionalis. তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে they are gram negative, rod shaped bacteria, they are facultative anaerobes. Okay, facultative anaerobes means they prefer oxygen. Okay, মানে যদি অক্সিজেন থাকে সেখানে হচ্ছে ভিব্রিও কলেরি কমফোর্টেবলি গ্রো করবে, বাট যদি অক্সিজেন না থাকে তারা সেখানেও গ্রো করতে পারে, বাট দে প্রেফার অক্সিজেন অ্যারোবিক কন্ডিশন। তো অ্যারোবিক কন্ডিশন যদি অক্সিজেন থাকে ডেফিনেটলি দে উইল গ্রো ইউজিং দ্য অক্সিজেন, কিন্তু ধরো অক্সিজেন নাই, অ্যানারোবিক কন্ডিশন, সেখানেও তারা সার্ভাইভ করতে পারে, কিন্তু অ্যানারোবিক কন্ডিশন তারা পছন্দ করে না, মানে অক্সিজেনে যত ভালোভাবে তারা সার্ভাইভ এবং গ্রো করতে পারে অ্যানারোবিক কন্ডিশনে তাদের গ্রোথটা স্লো হয়ে যায়। Anyway, so that's why they are facultative anaerobes, because they can survive and grow both in the presence of oxygen and absence of oxygen. They are also motile because they have flagella. বেশিরভাগই হচ্ছে হ্যালোফিলিক টাইপ। হ্যালোফিলিক হচ্ছে they like little bit high salt concentration. ভিব্রিও কলেরি কিন্তু একটু সল্ট পছন্দ করে আর কি। হ্যাঁ, they are salt loving bacteria, এক্সট্রিম হাই না, লিটল বিট হাই আর কি। যেমন ধরো ওই যে সল্ট সমুদ্রের পছন্দ পাড়ে করে মানে? সল্টি ওয়াটারে তারা বেটার সার্ভাইভ করতে পারে আর কি। ওকে, হলে হ্যালোফিলিক, কি মানে সমুদ্রের পানি? ইয়েস। সো তোমার হচ্ছে এই জন্য দেখা যায় সাগরের পাড়ে যে হচ্ছে তোমার মেরিন ওয়াটার, মেরিন এরিয়াতে সল্ট ভিব্রিও কলেরি বেশি ভালোভাবে বেটার সার্ভাইভ করতে পারে আর কি। ওকে, দে আর সেনসিটিভ টু পিএইচ বাট টলারেন্ট টু অ্যালকালাইন পিএইচ। হ্যাঁ, অ্যাসিড পিএইচ, অ্যাসিডিক কন্ডিশনে সার্ভাইভ করতে পারে না, হ্যাঁ, মারা যায়, কিন্তু অ্যালকালাইন পিএইচ আর কি, বেসিক পিএইচ হলে তারা সার্ভাইভ করতে পারে আর কি। তো ভিব্রিও তো একটা জেনারেল হচ্ছে তোমার নেম আর কি, জেনাসের নেম। তো এই ভিব্রিও গ্রুপে মানে জেনাসে অনেকগুলো স্পিসিস আছে। তো এর মধ্যে মেজর ভিব্রিও স্পিসিস হচ্ছে যেমন ধরো ভিব্রিও কলেরি, ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, ভিব্রিও ভালনিফিকাস, ভিব্রিও অ্যালজিনোলাইটিকাস, এরকম আর কি। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে ভিব্রিও হচ্ছে ধরো, আচ্ছা, এই ভিব্রিও হচ্ছে যেহেতু দে আর হ্যালোফিলিক, দে লাইক সল্ট, সো দে আর মোস্টলি ফাউন্ড ইন মেরিন অ্যান্ড এস্টুয়ারাইন এনভায়রনমেন্ট, মানে সাগরের পাড়ে আর কি। হ্যাঁ, কিন্তু ফ্রেশ ওয়াটারেও কিন্তু প্রচুর ভিব্রিও পাওয়া যায় আর কি, ঠিক আছে। কিন্তু দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট ইন টেম্পারেট অ্যান্ড সাবট্রপিক ওয়াটার্স, মানে একটু উষ্ণ আবহাওয়ায় বেশি পাওয়া যায় এই বাংলাদেশ টাইপ কান্ট্রিগুলোতে। এই জন্য কিন্তু দেখা যায় ধরো ইন দ্য সামার, ওকে, ভিব্রিও কলেরি ইজ এ কমন type of disease in country like Bangladesh, especially in the insolvent areas. হ্যাঁ, শহরাঞ্চলে কলেরা খুব কম হয়, কিন্তু ধরো যে একটু কি বলে ইনসলভেন্ট এরিয়া যদি আমরা বলি, হ্যাঁ, ইকোনমিক্যালি উইক পিপল, তাদের দেখা যায় প্রপার হাইজিন অ্যাভেইল করার অ্যাবিলিটি নাই আর কি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে ওইসব এলাকায়, সে গ্রামাঞ্চলে এরকম যেসব জায়গায় একটু আনহাইজেনিক, সেই সব জায়গায় হচ্ছে এই কলেরা প্রাদুর্ভাব বেশি। কারণ হয় কি, এই ব্যাকটেরিয়াগুলো সামারে বেটার পলিফারেট করতে পারে। হ্যাঁ, তো সামারে খুব ভালো মতো গ্রো করে, তারা সামারে হচ্ছে বেশি ডিজিজ করে আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, এটা তো ছিল হ্যাবিটেট। ক্লিনিক্যাল ইনফেকশন মানে কি করে, তারা কি ধরনের ডিজিজ করে, দে কজ কলেরা, এবং কলেরার সিমটম কি, লাইফ থ্রেটেনিং ওয়াটারি ডায়রিয়া। ওয়াটারি ডায়রিয়া বলা হয় কারণ কলেরার সময় যেই ডায়রিয়াটা হয়, এই তোমার স্টুল থাকে অলমোস্ট পানির মতো আর কি, দেখতে মনে হবে ইটস জাস্ট ওয়াটার। And in severe cholera, the patient can lose 15 to 20 liters of liquid per day. Huge amount. বডি থেকে 15 থেকে 20 লিটার ওয়াটার যদি বের হয়ে যায়, ইটস এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, দ্য পেশেন্ট উইল ডাই। ওকে, এই ভিব্রিও কলেরির সময় যাদের ধর ভিব্রিও কলেরি হয়, তাদের স্টুলটাকে রাইস ওয়াটার স্টুল বলে অনেক সময়, কারণ ওই স্টুলটা হয় কালারলেস, ওডারলেস
and no protein. কালার থাকে না, কোনো গন্ধ থাকে না। This is an important parameter to find out that this is this is cholera caused by Vibrio cholerae. ডায়রিয়া কিন্তু অনেক ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। হ্যাঁ, ভিব্রিও কলেরি একমাত্র ব্যাকটেরিয়া না যে ডায়রিয়া করে, অনেক ইকোলাইও আছে ডায়রিয়া করে। ওকে, সো ডায়রিয়া ক্যান কজড বাই ডিফারেন্ট প্যাথোজেন। কিন্তু ভিব্রিও কলেরির ক্ষেত্রে ও সেই ডায়রিয়াতে তোমার স্টুলটা হবে রাইস ওয়াটার টাইপের স্টুল। সো এটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডিকেশন দ্যাট ওকে দিস ডায়রিয়া ইজ কজড বাই ভিব্রিও কলেরি। এবং এই যে ডায়রিয়াটা হয় তোমার ভিব্রিও কলেরির ক্ষেত্রে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া নিজে করে না, দ্য ভিব্রিও কলেরি ইট মেক এ টক্সিন, cholera toxin, and this cholera toxin cause the diarrhea. And we know patient mainly die in diarrhea because of dehydration. কারণ ডায়রিয়া হলে বডি থেকে প্রচুর পানি বের হয়ে যায়, সো শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এই ডিহাইড্রেশনের কারণে মানে পানি বের হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেই পানি বের হয়ে যাওয়ার কারণে বেসিক্যালি হচ্ছে পেশেন্ট মারা যায় আর কি। পানি বের হয়ে যায়, সেল মরে যায়, পেশেন্ট মারা যায়। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু দেখবো যে এই ভিব্রিও কলেরি টক্সিনটা কিভাবে কাজ করে, কেন ভিব্রিও কলেরি টক্সিন দিয়ে ইনফেক্টেড হলে মানুষের কলেরা হয় আর কি। হ্যাঁ, মানে ডায়রিয়াটা হয় আর কি, কেন বডি থেকে হচ্ছে এরকম আয়ন এবং ওয়াটার বের হয়ে যায়। আচ্ছা, যেটা হচ্ছে তোমার তা আমরা একটু আগে ভিব্রিও কলেরি টক্সিনটার একটু স্ট্রাকচার দেখি। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি না বলেছিলেন যে ভাইব্রিও কলেরায় নাকি হচ্ছে গিয়ে একটু সল্ট ভাইব্রিও না, প্লেস, ভিব্রিও। হ্যাঁ ভিব্রিও কলেরায় নাকি একটু হচ্ছে গিয়ে সল্টি টাইপস এর এনভায়রনমেন্ট লাইক করে, তাইলে স্যার হুম। এটার সাথে মানে আমাদের দেহে যক্ষ্মা বাঁধার কি সম্পর্ক? মানে যেহেতু সে যদি সল্টি পরিবেশই পছন্দ করে, ভিব্রিও কলেরি কি যক্ষা করে নাকি আমাদের বডিতে? কলেরা, সরি কলেরা। এই কলেরার সাথে ওই সল্টি পরিবেশ পছন্দ করার সাথে কলেরার কি সম্পর্ক? দে লাইক স্যার দোজ কাইন্ড অফ এনভায়রনমেন্ট। হ্যাঁ, যেটা এটার সাথে মানে কন্ট্রাডিক্টরিটা কোথায়? সেটাই তো স্যার জানতে চাইলাম। এটা তো কোনো কন্ট্রাডিক্টরি নাই, রাইট? They like those kind of environment, but disease is a different thing. They can infect us. দুটো তো দুই জিনিস, দুটো এক জিনিস হলো না। এখন ধরো হেভিটেট বিভিন্ন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বিভিন্ন পছন্দজনক হেভিটেট আছে, বাট মানে ইনভায়রনমেন্টে যখন তারা থাকে তারা তখন ওই ধরনের ইনভায়রনমেন্ট পছন্দ করে। কিন্তু হিউম্যানকে যখন ইনফেক্ট করে তখন তো ব্যাপারটা আলাদা না। এখন যদি কোশ্চেন হয় কেন তারা হিউম্যানকে ইনফেক্ট করে, বিকজ দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইনফেক্ট হিউম্যান, এই আর কি। হ্যাঁ, আচ্ছা এই এক সেকেন্ড, হ্যাঁ তুমি জাস্ট এক সেকেন্ড হোল্ড করো।
ওকে, সরি গাইস, একটা ইম্পর্টেন্ট কল আসছিল, ধরতে হয়েছে। আচ্ছা, আমরা আর 2 মিনিট, হ্যাঁ, আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো আজকে। আচ্ছা, যেটা হচ্ছে কি, যেটা বলতেছিলাম যে ধরো এই বিভিন্ন প্যাথোজেন গুলার ইনভায়রনমেন্টের কিছু ফেভারেবল প্লেস থাকে কি, হ্যাবিটেট থাকে। ধরো ভিব্রিও কলোরি সল্ট লাভিং মানে কিন্তু আবার এক্সট্রিম সল্ট লাভিং কিন্তু না, বেশি হাই কনসেন্ট্রেশন সল্টে তারা আবার সার্ভাইভ করতে পারে না। হ্যাঁ, নর্মালি ধরো এই যে মেরিন ওয়াটারের ক্ষেত্রেও এরা ভিব্রিও কলোরি বেশি পাওয়া যায় হচ্ছে একটু ল্যান্ডের কাছাকাছি আর কি। হ্যাঁ, তো ল্যান্ডের কাছাকাছি কিন্তু সাগরের পানির লবণাক্ততা একটু কম থাকে, বেশি লবণ হলে সেসব জায়গায় সার্ভাইভ করতে পারে না। হ্যাঁ, কিন্তু হিউম্যানকে যে ইনফেক্ট করে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দে ক্যান ইনফেক্ট হিউম্যান। ওইটাই দেখি তারা আসলে, ওকে, কারণ তারা হিউম্যান সেলের সাথে বাইন্ড করতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ভিব্রিও কলোরি টক্সিনটা নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, তো ভিব্রিও কলোরি কি করে, ভিব্রিও কলোরি আমাদেরকে ইনফেক্ট করে। হ্যাঁ, কিভাবে ইনফেক্ট করতে পারে, উই ক্যান গেট ইনফেক্টেড বাই ভিব্রিও কলোরি থ্রু ফিকাল ওরাল রুট। ফিকাল ওরাল রুট মানে, ফিকাল মানে মুখ আর কি। হ্যাঁ, সরি ফিকাল মানে হচ্ছে কি বলে এটাকে, অ্যানাল আর কি, ঠিক আছে, ফিসেস, স্টুল। আর ওরাল তো মুখ আর কি। হ্যাঁ, স্টুল থেকে মাউথ, এই রুটটা কি হবে, সে সামওয়ান ইজ ইনফেক্টেড বাই ভিব্রিও কলোরি। হ্যাঁ, কারো ইনফেকশন আছে, এবং সেই মানুষটা যখন স্টুল, হ্যাঁ, পায়খানা করে যখন, ঠিক আছে, সেই স্টুল ধরো এখন, সেই স্টুল হচ্ছে পানিকে কন্টামিনেট করতে পারে, ঠিক আছে। তখন সেই কন্টামিনেটেড পানি যদি কেউ গ্রহণ করে, ঠিক আছে, ইফ সামওয়ান ড্রিঙ্ক দ্যাট কন্টামিনেট ওয়াটার, অর সে ওই ওই পানি, ধরো একজন ভিডিও কল ইনফেক্টেড মানুষ পুকুরের পাড়ে হচ্ছে পায়খানা করলো, ঠিক আছে, এখন সেই স্টুল হচ্ছে পুকুরের পানিতে মিশলো। নাও ইফ সামওয়ান ইউজ দ্যাট ওয়াটার লাইক সে টু ড্রিঙ্ক, ও ধরো সেই ওয়াটার দিয়ে হচ্ছে থালা বাসন ধুলো আর কি। হ্যাঁ, থালা বাসনে সেই ব্যাকটেরিয়াটা লেগে থাকবে। অথবা ধরো কেউ তখন কি হবে, ধরো সেই থালা বাসন দেখে যদি কেউ খাবার নিয়ে খায় আর কি, ঠিক আছে, অথবা ধরো সে, ইফ সামওয়ান জাস্ট ডিরেক্টলি ড্রিঙ্ক দ্যাট ওয়াটার, হ্যাঁ, ফিসেস থেকে আসছে, ওরালি ঢুকতেছে, কারণ আমরা কোনো কিছু খাই বা পানি পান করি আমাদের মুখ দিয়ে। হ্যাঁ, সো দেন উইল গেট ইনফেক্টেড। এই জন্য এটাকে ফিকাল ওরাল রুট বলে আর কি। ফিসেস থেকে ওরালি আমরা ইনফেক্টেড হতে পারি। তো উই গেট ইনফেক্টেড বাই ভিব্রিও কলোরি থ্রু দিস ফিকাল ওরাল রুট। তো ভিব্রিও কলোরি যদি আমাদের শরীরের ভেতরে যায়, দেন দে উইল ইনফেক্ট আওয়ার গাট সেল, আমাদের স্টোমাকের সেলকে ইনফেক্ট করবে, এবং সেখানে তারা গ্রো করবে আর কি। গ্রো করে তারা হচ্ছে সেখানে তোমার কলেরা টক্সিনটা তৈরি করবে। এই কলেরা টক্সিনটাই হচ্ছে কলেরাটা করে। তো আমরা এখন দেখি কলেরা টক্সিন কিভাবে কলেরা করে। তার আগে আমরা একটু কলেরা টক্সিনের স্ট্রাকচারটা দেখি আর কি। হ্যাঁ, কলেরা টক্সিন হচ্ছে এটা প্রোটিন, ইটস এ প্রোটিন। এবং কলেরা টক্সিনের স্ট্রাকচারে হচ্ছে ধরো এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, দিস ওয়ান। আচ্ছা সরি, এটা হচ্ছে শিগা টক্সিনের স্ট্রাকচার। আচ্ছা, শিগা টক্সিনের স্ট্রাকচার আর কলেরা টক্সিনের স্ট্রাকচার মোটামুটি একই রকম। হ্যাঁ, কলেরা টক্সিনকে অনেকে শিগা টক্সিনও বলে, যদি এটাকে সিটিএক্স টক্সিনই বেশি বলা হয়, কলেরা টক্সিন। তো সেটার স্ট্রাকচার হচ্ছে এইটার মতো আর কি। হ্যাঁ, এদের হচ্ছে দুইটা পার্ট, দুই ধরনের সাব ইউনিট থাকে। একটা হচ্ছে এ সাব ইউনিট, আর একটা হচ্ছে বি সাব ইউনিট। তো এ সাব ইউনিটের আবার দুইটা ফ্র্যাগমেন্ট থাকে, A1 আর A2। এটা একটা সাব ইউনিট, আর বি হচ্ছে আর একটা সাব ইউনিট। তো টোটাল হচ্ছে এই কলেরা টক্সিনের 5টা বি সাব ইউনিট থাকে, 5 বি সাব ইউনিট এন্ড 1 এ সাব ইউনিট, এন্ড দ্য এ সাব ইউনিট হ্যাজ 2 ফ্র্যাগমেন্ট, A1 এন্ড A2। ঠিক আছে, এটা হচ্ছে কলেরা টক্সিনের স্ট্রাকচার। এখন আমরা দেখি কলেরা কিভাবে ইনফেক্ট করে। আচ্ছা, কলেরা টক্সিন কিন্তু আমাদের বডির সব সেলকে ইনফেক্ট করতে পারে না। কলেরা টক্সিনের কথা বলছি, নট দ্য কলেরা। আমাদের কিছু সেল আছে আমাদের বডির, স্পেশালি ইন দ্য স্টোমাক। হ্যাঁ, যে সেলগুলার সেল মেমব্রেনে, হ্যাঁ, আমাদের বডির সেলে তো সেল ওয়াল নেই, আমাদের সেলে আর কি। হ্যাঁ, আমরা তো হিউম্যানের সেলে তো সেল ওয়াল থাকে না, সেল মেমব্রেন থাকে। তো আমাদের বডির কিছু কিছু সেল মেমব্রেনে GM1 নামে একটা প্রোটিন থাকে আর কি। হ্যাঁ, ইন্টিগ্রাল প্রোটিন। আমরা জানি না যে সেল মেমব্রেনে অনেক প্রোটিন থাকে। তো আমাদের কিছু কিছু সেলে GM1 নামে একটা প্রোটিন থাকে সেল মেমব্রেনে, এটাকে আমরা রিসেপ্টর বলি আর কি। হ্যাঁ, GM1 রিসেপ্টর। যাই হোক, এই GM1 প্রোটিন থাকে, GM1 প্রোটিনের সাথে কলেরা টক্সিনটা বাইন্ড করতে পারে। কলেরা টক্সিন কিন্তু যে কোনো সেলের সাথে বাইন্ড করতে পারবে না। যেই সেল মেমব্রেনে GM প্রোটিনটা থাকে, GM1, সেই সেলটার সাথেই হচ্ছে কলেরা টক্সিনটা বাইন্ড করতে পারে। কারণ হচ্ছে GM1 প্রোটিনটার সাথে কলেরা টক্সিনের যে বি সাব ইউনিটটা থাকে, এই বি সাব ইউনিটটা বাইন্ড করতে পারে। ঠিক আছে, তো কি হয়,
আমাদের যেই সব সেলে ধরো ভিব্রিও কোলিন কলেরা টক্সিন তৈরি করলো, তেমন আমাদের সেলের যেই সব বডির যেই সব সেলে GM1 রিসেপ্টরটা বা প্রোটিনটা আছে, কলেরা টক্সিন বি সাব ইউনিটটা দিয়ে তার সাথে বাইন্ড করবে। ঠিক আছে, এইভাবে ধরুন এটা সেল, সেল এই GM1 প্রোটিনটা সেল মেমব্রেনে আছে, এই কলেরা টক্সিন বি সাব ইউনিটটা বাইন্ড করবে। বাইন্ড করার পরে বি সাব ইউনিটটা বাইরেই রয়ে যাবে, শুধুমাত্র এ সাব ইউনিটটা সেলের ভিতরে ঢুকে যাবে। এই প্রোটিনটার মাধ্যমে, জিএম একটা ট্রান্সপোর্টার প্রোটিন টাইপের। তো ঢুকে গিয়ে A2 সাব ইউনিটটা নষ্ট হয়ে যাবে, মানে সরি এ সাব ইউনিটটা ঢুকে গেল সেলের ভিতরে, ঢুকে যাওয়ার পরে এর যে A1 আর A2 পার্ট ছিল, A2 ফ্র্যাগমেন্টটা হচ্ছে ডিজলভ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুধু A1 ফ্র্যাগমেন্টটা থাকবে। এই A1 ফ্র্যাগমেন্টটাই হচ্ছে আসল মানে কাজটা করে, দে আর দ্য মেইন কালপ্রিট। হোয়াট দে ডু, আমরা জানি কি আমাদের সেলে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, যেমন ধরো সোডিয়াম ট্রান্সপোর্টার প্রোটিন, ওয়াটার ট্রান্সপোর্টার প্রোটিন, ক্লোরিন ট্রান্সপোর্টার প্রোটিন। এই প্রোটিনগুলোর মাধ্যমে হচ্ছে ধরো সোডিয়াম ট্রান্সপোর্টার প্রোটিন, হ্যাঁ, এই সোডিয়াম ট্রান্সপোর্টার প্রোটিনের মধ্য দিয়ে সেলের বাইরে থেকে সেলের ভিতরে সোডিয়াম আসে, সেলের ভিতর থেকে বাইরে সোডিয়াম যায়। এই জন্য এদেরকে আমরা চ্যানেলও বলি অনেক সময়, যে সোডিয়াম চ্যানেল, ওয়াটার চ্যানেল, ক্লোরিন চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, হ্যাঁ, বাইকার্বনেট চ্যানেল, হাইড্রোজেন কার্বনেট চ্যানেল। এই A1 পার্টটা যেই কাজটা করে, এই চ্যানেল গুলাকে ওপেন করে দেয়, ধরো এগুলো হচ্ছে গেটের মতো আর কি। চ্যানেল গুলো যদি ওপেন হয়ে যায়, গেট গুলো যদি ওপেন হয়ে যায়, তখন সেলের ভিতর থেকে এই যে সোডিয়াম, ওয়াটার, ক্লোরিন সব দেখো বের হয়ে যাচ্ছে, ওয়াটার আর আয়ন বের হয়ে যাচ্ছে। সেলের ভিতর থেকে যখন এগুলা বের হয়ে যাবে, আলটিমেটলি এগুলো আমাদের স্টুলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এই যে আমাদের বডি কিন্তু ওয়াটার লুজ করতেছে, আয়ন লুজ করতেছে। এই যে আমরা বলি ডায়রিয়া হলে আমাদের বডি থেকে ওয়াটার লুজ হয়, আয়ন লুজ হয়, দিস ইজ দ্য মেকানিজম। ডায়রিয়া হলে আমাদের বডির এই সেলের এই চ্যানেল গুলা খুলে যায়, দিস আর লাইক দ্য ডোর, ডোর ওপেন হয়ে যায়, সেলের ভিতর থেকে পানি, আয়ন বের হয়ে যায়, সেগুলি স্টুলের মাধ্যমে বের হয়ে যায়। সো আওয়ার সেল গেট ডিহাইড্রেটেড অ্যান্ড ইভেনচুয়ালি সেল ডাই। সেল মারা যাওয়া মানে আলটিমেটলি আমরাও মারা যাবো। ওকে, তো এই A1 সাব ইউনিটটা এই চ্যানেল গুলাকে যেভাবে ওপেন করে, সেটা হচ্ছে এই চ্যানেল গুলার মানে ধরো সোডিয়াম চ্যানেল, ওয়াটার চ্যানেল, সে ওপেন থাকবে না বন্ধ থাকবে সেটা ডিপেন্ড করে আরেকটা কেমিক্যালের উপরে, এটাকে CAMP বলা হয়, আপনাদের একটু মনে রাখো, হ্যাঁ, সাইক্লিক AMP। সাইক্লিক AMP নামে একটা মলিকিউল আছে, এই মলিকিউলটা উপর ডিপেন্ড করে ধরো ওয়াটার চ্যানেল ওপেন থাকবে না বন্ধ থাকবে। যদি আমাদের বডি সাইক্লিক AMPর পরিমাণ বেড়ে যায়, তখন হচ্ছে ওয়াটার চ্যানেল খুলে যাবে, সাইক্লিক AMPর পরিমাণ কমে গেলে ওয়াটার চ্যানেল বন্ধ হয়ে যাবে। নর্মালি আমাদের সেলে একটা ভালো রেগুলেশন সিস্টেম আছে, সে জানে কখন তার ওয়াটার চ্যানেল খুলতে হবে, কখন তার বন্ধ করতে হবে, দিস ইজ হাইলি রেগুলেটেড প্রসেস। কিন্তু যখন কেউ ধরো কলেরা টক্সিনটি ইনফেক্টেড হবে, তখন এই রেগুলেশনটা নষ্ট হয়ে যায়। কারণ এই যে A1 যে পোর্শনটা ছিল, একটা কাজ করতে পারে, এ হচ্ছে সাইক্লিক AMPর পরিমাণ বাড়ায় দেয় সেলে, সাইক্লিক AMPর প্রোডাকশনটা বাড়ায় দেয়, মানে কন্টিনিউয়াসলি সাইক্লিক AMP তৈরি হতেই থাকে। তো তাহলে কি হবে, সেলের ভেতর সাইক্লিক AMPর পরিমাণ বেড়ে গেল, এই যে চ্যানেল গুলো সেগুলো সব ওপেন হয়ে গেল, সেল থেকে আয়ন এবং ওয়াটার বের হয়ে গেল, সেগুলো আমাদের স্টুলের মাধ্যমে বের হয়ে গেল। দ্যাট ইজ দ্য আইডিয়া, দ্যাটস হোয়াই উই ডাই। এই হচ্ছে ভিব্রিও কলেরি টক্সিন। আজকে এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। GM1 ইয়েস, প্রোটিনটা একটু বলবেন, ওই GM1 প্রোটিনের সাথে যে এই টক্সিকটা অ্যাড হয় সেই প্রসেসটা একটু। অ্যাড হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, আমাদের বডিতে এই যে বাইন্ডিংটা, হ্যাঁ, প্রোটিন প্রোটিন বাইন্ডিং, এগুলো খুব হাইলি স্পেসিফিক আর কি। ঠিক আছে, তোমরা এগুলো হচ্ছে পড়বা হচ্ছে সম্ভবত BCS 101-এ অথবা পরবর্তীতে কিছু প্রোটিন রিলেটেড কোর্সে আর কি, হ্যাঁ। আমাদের বডিতে যে একটা ধরো এই টক্সিন, এটাও একটা প্রোটিন, এই GM1 এটাও একটা প্রোটিন, এই যে একটা প্রোটিন যে একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, এই জিনিসটা খুবই স্পেসিফিক, এবং মেইনলি এই জিনিসটা হচ্ছে রেগুলেটেড হয় স্ট্রাকচারের কারণে, হ্যাঁ, তাদের স্ট্রাকচারাল কমপ্লিমেন্টারিটি থাকে, হ্যাঁ, একটা একটার স্ট্রাকচার একটা একটার পরিপূরক হয় আর কি, হ্যাঁ। তো আমাদের বডিতে যত এই ধরনের প্রোটিন প্রোটিন ইন্টারাকশন হয়, যে একটা প্রোটিন যে একটা প্রোটিনের সাথে বাইন্ড করতেছে, এইগুলা হাইলি স্পেসিফিক আর কি, এই প্রোটিনটা শুধু ওই প্রোটিনের সাথে বাইন্ড করতে পারবে, এই ধরনের রেগুলেশন আছে। হুম, স্ট্রাকচারাল সিমিলারিটির কারণে যে এগুলো এত স্পেসিফিক হয়। তো সব সেলে GM1টা থাকে না আর কি, হ্যাঁ, GM1টা বেসিক্যালি থাকে হচ্ছে কিছু কিছু সেলে আর কি, আমাদের ওই যে স্টোমাকের যে সেলগুলো আছে সেগুলোতে GM1 বেশি থাকে আর কি। এবং
এই কলেরা টক্সিন শুধুমাত্র GM1 এর সাথে বাইন্ড করতে পারে, অন্য কারোর সাথে বাইন্ড করতে পারে না, বিকজ প্রোটিন বাইন্ডিংস আর ভেরি স্পেসিফিক। আচ্ছা স্যার, তারপরে যে এই A1 ফ্র্যাগমেন্ট, তারপরে এই জিনিসগুলা ঠিক কি? এই A1 আর A2 হচ্ছে এই টক্সিনের দুইটা পার্ট, রাইট? এটা তো একটু আগেই বললাম যে টক্সিনের দুইটা সাব ইউনিট থাকে, বি এবং এ, এর দুইটা পার্ট A1 A2। আর সাথে যে বি গুলা অ্যাড থাকবে সেগুলা? এই একই জিনিস বারবার বলতেছি আমি, বিটা কি? কলেরা টক্সিনের দুইটা সাব ইউনিট থাকে, এ এবং বি। আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো আর কি, হ্যাঁ? যদি না থাকে তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই শেষ। আর এই যে পরের গুলো তোমরা একটু পরে আসবা, পরের লেকচারে আমি এগুলো হচ্ছে ব্রিফলি বলবো, এত ডিটেলস এক্সপ্লেন করবো না আর কি। ওকে? স্যার, নর্মাল ইয়েস। ডায়রিয়া হলে যেরকম ওরাল স্যালাইন মানে বারবার খাওয়ায়, স্যার কলেরার জন্য কি সেম? কারণ সেম কলেরা সেম। তো অলরেডি, কিন্তু স্যার এই যে এখানে যে এএমপিটা বাড়তেছে মানে হুম হুম হুম। বাড়তেই আছে, তো স্যার যতই পানি ইনটেক করবে ততই তো পানি বের হতে থাকবে, তো আচ্ছা, স্যার এটা এখন বন্ধ যেটা করে হচ্ছে কিভাবে? যে আমরা যে ওরাল স্যালাইন খাই, ওরাল স্যালাইন কিন্তু ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দিস থিং। কারণ ওরাল স্যালাইনের ক্ষমতা নাই হচ্ছে এই জিনিস বন্ধ করবে। ইউজুয়ালি হয় কি যে যখন হচ্ছে আমাদের বডিতে এরকম ডায়রিয়া হয়, পানি আমাদের বডি নিজে নিজে সুস্থ হয়ে যাবে আর কি। আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম আছে সেই হচ্ছে ব্যাকটেরিয়াটার সাথে ফাইট করবে, ফাইট করে হচ্ছে ব্যাকটেরিয়াটা যখন মেরে ফেলবে তখন আস্তে আস্তে আমরা সুস্থ হয়ে যাব, হ্যাঁ? সো ওরাল স্যালাইনের উদ্দেশ্য কিন্তু এই প্রসেসটাকে বন্ধ করা না। ওরাল স্যালাইনের উদ্দেশ্য হচ্ছে যে ডায়রিয়ার কারণে আমাদের বডি থেকে যে পানি বের হয়ে যাচ্ছে এবং আয়ন গুলো বের হয়ে যাচ্ছে, সোডিয়াম আর পানি, সেটাকে রিপ্লেনিশ করা। কারণ আমাদের বডি থেকে পানি এবং আয়ন বের হয়ে গেলে আস্তে আস্তে আমাদের সেল ডিহাইড্রেশনের কারণে মারা যাবে। তো আমাদের বডি যাতে কোনো মানে ডিহাইড্রেটেড না হতে পারে এই জন্য ঘন ঘন ওরাল স্যালাইন খেতে হয়। বুঝতে পারছো? তাহলে ওরাল স্যার স্যালাইন। ওটা ইউজ হবে যাতে পানি মানে বের না হয় সেই হ্যাঁ, জন্য, পানি না আর পানি আয়ন। বের হবেই, পানি বডি থেকে মানে বের স্যার হয়ে পানি যাবে। ডেফিসিয়েন্সিটা যেন ক্রিয়েট না হয়, ইয়েস, পানি যেন বন্ধ। ডেফিসিয়েন্সিটা স্যার যাতে ক্রিয়েট না হয়। ইলেকট্রোলাইটস আর কি ব্যালেন্স করার জন্য। মেনটেন করানোর জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার, ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে তাইলে কি কোনো মেডিসিন নাই ডায়রিয়া বন্ধ করার জন্য? ওকে, এখন মেডিসিন তো আছে। মেডিসিনটা কি? এক হচ্ছে তোমার ইয়া আর কি, তোমার হচ্ছে এই আমাদের অ্যান্টিবায়োটিক যদি খাই, অ্যান্টিবায়োটিক খেলে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে পারবো, তো তাহলে আর টক্সিন তৈরি হলো না, ইভেনচুয়ালি আমরা সুস্থ হয়ে যাব। ঠিক আছে। বেশিরভাগ নর্মাল ডায়রিয়ার ক্ষেত্রে মেডিসিন ছাড়াই, মানে ধরো বাসায় একজন কারো হচ্ছে ডায়রিয়া হলো, অত সিভিয়ার না, তখন হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক না খেলেও চলে, শুধু হচ্ছে আমরা ওরাল স্যালাইন খেলেই হয়। কিন্তু কারো যদি সিভিয়ার ডায়রিয়া হয়, হ্যাঁ, তখন হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ওরাল স্যালাইন তো খেয়ে যেতেই হবে ওয়াটার ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করার জন্য, কিন্তু সাথে সাথে তখন অ্যান্টিবায়োটিক খেতে হয়। ভেরি সিভিয়ার ডায়রিয়া, হ্যাঁ, বডি একা হচ্ছে ফাইট করতে পারতেছে না ব্যাকটেরিয়াটার এগেনস্টে। ঠিক আছে, তখন হচ্ছে সো আমাদের হচ্ছে অ্যালং উইথ দ্য মানে ওরাল স্যালাইন ইজ মাস্ট। ওরাল স্যালাইনের সাথে তখন ধরো আমরা উই ক্যান টেক অ্যান্টিবায়োটিক টু কিল দ্য ইনফেক্টিং ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? স্যার ওকে। এগুলা জিনিস তোমরা যখন পড়বা তোমরা একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় পড়বা, হ্যাঁ, সময় নিয়ে পড়বা, একটু গুগল টুগল আছে, একটু গুগল টুগল করবা আর কি। যে কোনো জিনিস শিখতে গেলে না সময় দিতে হয়। একটা কথা স্যার, এমনিতে ইয়েস। কি স্যার স্লাইডে যা লেখা থাকে সেটাই কি আমাদেরকে মানে হুবহু লিখতে হবে, নাকি নো মানে নো অন্য নো। বই বা অন্য কোথাও থেকে আমরা রেফারেন্স ইউজ করতে পারবো? আমার কোর্সের ক্ষেত্রে ইউ ক্যান রাইট অ্যান্সার ফ্রম এনিওয়্যার। এখন তো ওপেন বুক এক্সাম হয়, ওপেন বুক এক্সামে তো দিজ আর ওপেন বুক এক্সাম। ইভেন হচ্ছে নর্মালি সময় যে ধরো যে পরীক্ষা টরীক্ষা হয়, আমার কোর্সে তোমরা যে কোনো জায়গা থেকে অ্যান্সার লিখতে পারবে, অ্যান্সার সঠিক হইতে হবে।